হাই এভরিওয়ান, আমি সুরাজ আহমেদ ফ্রম কলকাতা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে কাশ্মীরের রোড ট্রিপের গল্প। আর পুরো 4 দিনের গল্পটি আমি একটি ভিডিওর মাধ্যমেই শেয়ার করব, কারণ আমি যদি 4টে পার্টে ভিডিওটা আপলোড করি তোমাদের সেকেন্ড, থার্ড বা ফোর্থ এপিসোডের জন্য ওয়েট করতে হবে, এবং কোনো একটা এপিসোড যদি তোমরা মিস করে যাও তাহলে তোমরা রাস্তাটা ঠিকঠাক বুঝতে পারবে না যে কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার জন্য সব থেকে বেস্ট রাস্তা কোনটি, এবং সবশেষে সম্পূর্ণ কলকাতা থেকে কাশ্মীর আসার জন্য কত খরচ হলো, কত টাকা তেল লাগলো, কত টাকা টোল ট্যাক্স লাগলো, কত টাকা খাওয়া খরচা হলো, সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর শেষে। তোমরা যদি ডিরেক্ট কলকাতা থেকে কাশ্মীর গুগল ম্যাপে মারো তাহলে 3টে রাস্তা গুগল ম্যাপ সাজেস্ট করবে। সেই রাস্তাগুলোতে প্রচুর টোল ট্যাক্স এবং অনেক পুলিশের ঝামেলা এবং অনেক জাম হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি তোমাদেরকে এইবার কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার সব থেকে বেস্ট রুটটি বলবো, এবং যেখানে খরচ অনেক কম হবে এবং জাম হওয়ার সম্ভাবনা খুবই কম এবং পুলিশের ঝামেলা নেই বললেই চলে। আমি এই নিয়ে 3বার নিজের পার্সোনাল গাড়ি নিয়ে কলকাতা টু কাশ্মীর যাতায়াত করছি। 3বারই আমি 3টে রাস্তা দিয়ে গিয়ে দেখেছি, বাট এবার আমি যে রাস্তা দিয়ে এসেছি সেটাই সব থেকে বেস্ট লেগেছে আমার কাছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা রোড সম্পর্কেও জানতে পারবে এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কেও তোমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তো কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে কাশ্মীর রোড ট্রিপ নিয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না যদি তোমরা এই ভিডিওটা পুরো দেখো। আজ মার্চ মাসের 3 তারিখ রবিবার 2024। আমি আমার ফোর্ড ইকোস্পোর্ট নিয়ে কলকাতা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছি ভোর 5টার সময়। তো চলো গল্পটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং সবাইকে। ফাইনালি আজকে সেই দিন চলেই এসছে, সামনের দিকে বুঝেই গেছো। তো বেরিয়ে পড়েছি কাশ্মীরের জন্য। ফাইনালি গাড়ি দেখে বুঝতে পারছো পিছনে পুরো একদম মানে নিচে থেকে উপর পর্যন্ত লোড হয়ে গেছে। আর এখন টাইম হয়ে গেছে 6টা 40। বাড়ি থেকে বেরিয়ে 30 কিলোমিটার মতো এসেছি। 5টার দিকে বেরিয়েছিলাম। বেলঘরিয়া কলকাতা থেকে যারা ট্যুরে বেড়ায় বা বাইরে বেরোনোর সময় বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে তো চা খেয়েই বেড়ায়, তো সেখানেই দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। ঈশানি গেছে চা নিয়ে আসতে। আমি ভাবলাম যে এই সুযোগে ব্লগটা শুরু করি। যারা ব্লগ দেখো বা নিউজ দেখো তারা জানো কাশ্মীরে এবার একটু বরফ দেরিতেই পড়েছে, আর আমি কলকাতা থেকে ওয়েট করছিলাম বরফ পড়ার জন্য। জানুয়ারির 20-21 তারিখ নাগাদ বরফ পড়েছে, বাট ওই সময় কাশ্মীরে যাওয়া মানে তো বসে থাকতে হবে, কোথাও বেরাতে পারবো না, কারণ প্রচন্ড বরফ। তখন যে বরফটা যখন শেষের দিকে হবে তখন বেরাবো। তো মার্চ মাসের 3 তারিখ আজকে, আর 3, 4, 5 কাশ্মীরে হেভি স্নোফল অ্যালার্ট আছে। মানে এটাই লাস্ট স্নোফল বলতে পারো। এরপরে আর ততটা ভালো স্নোফল মানে নিচের দিকে হবে না। হয়তো গুলমার্গ সোনমার্গ হতে পারে, শ্রীনগরের দিকে খুব একটা আর হওয়ার চান্স নেই। হালকা 2-1 দিন হতে পারে, অতটা বরফ যে জমে থাকবে সেই সিচুয়েশনটা আর আসবে না। তো এই যে সিচুয়েশন লাস্ট, মানে যেমন হয় না যে শীত চলে যাওয়ার আগে একটা লাস্ট শীত, আর বলতে বলতে চা চলে আসছে, ঈশানি চলে আসছে। তো সেই জন্য আমি ভাবলাম যে কলকাতাতে কোনো কাজও নেই। যারা আগের ব্লগটা দেখো তারা জানো যে কেন আমরা কাশ্মীর পুরোপুরি শিফট হচ্ছি কলকাতা ছেড়ে। তার সমস্ত কারণগুলো আমি আগের ভিডিওতে বলেছি। আর তোমরা কিভাবে কাশ্মীর ঘুরতে পারবে আমার সঙ্গে, বা কিভাবে সবকিছু আমি অ্যারেঞ্জ করে দেবো তোমাদেরকে, সেই নিয়েও একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, মানে কাশ্মীর ট্যুর প্যাকেজের উপরে ডিটেলস। এখান থেকে বারাণসী টার্গেট রয়েছে আজকে, মানে প্রথম টার্গেট। নাইট স্টে করতে হবে হোটেলেই। আর আগের বারে যখন গেছিলাম, যারা আগের ভিডিও দেখো তারা জানো আমরা গাড়িতেই ছিলাম, হোটেলে ছিলাম 2-1 দিন ম্যাক্সিমাম। চেষ্টা করেছি গাড়িতে ফেরার সময় তো একবারও হোটেল নিইনি, পুরোটাই গাড়িতে ছিলাম। তো যাই হোক, কাজের কথায় আসি। অনেক কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য, অনেক সারপ্রাইজ আছে, সেটা কাশ্মীরে পৌঁছেই বলবো। আর রাস্তার কথা যদি বলতে হয় তাহলে বলবো 3টে রাস্তা মোটামুটি আমার নজরে ভালো আর কি কাশ্মীর যাওয়া আসার জন্য। একটা হচ্ছে এক্সপ্রেসওয়ে ধরে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে, আর ওখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি, তারপরে ওখান থেকে আবার NH-44 ধরে কাশ্মীর। ফেরার সময় আমরা এসেছিলাম NH-44 ধরে হরিয়ানা, হরিয়ানা থেকে ওয়েস্টার্ন পিপল হাইওয়ে এক্সপ্রেসওয়ে ধরে পালওয়াল, পালওয়াল থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আগ্রা, আগ্রা থেকে কিছুটা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে এসে NH-19 ধরেছিলাম, ধরে ডিরেক্ট কলকাতা। এবারে যাওয়ার সময় বারাণসী কানপুর পর্যন্ত রাস্তাটা সেমই থাকবে, তারপর একটু চেঞ্জ হবে, সেটা তোমাদেরকে আগে গিয়ে বলবো। তো আজকের প্রথম টার্গেট বারাণসী, 720-30 কিলোমিটার মতো রাস্তা, অটোমেটিক 40 কিলোমিটার মতো বাড়ি থেকে চলে এসেছি। তো দেখতে থাকো ব্লগটা, আর আগে অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো ব্লগ কন্টিনিউ যদি দেখো তাহলে বুঝতে পারবে সারপ্রাইজ গুলো কি। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, একদম চাটা খেয়েই এখান থেকে রওনা দেবো। চলে এলো প্রথম টোলগেট, কলকাতা থেকে বেরোনোর প্রথম টোলগেট। কত যেরকম টোলগেট আসবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ,
প্রথম শুরু। হ্যাঁ, প্রথম টোলগেট ক্রস করে আসার পরে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা মুম্বাই রোড, একটা দিল্লি রোড। মানে NH 16 মুম্বাই রোড আর NH 2/19 দিল্লি রোড। তো এখান থেকে বেরালে মনে হয় যেন কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি। দিল্লি, আবার দিল্লি, চলো দিল্লি চলো। এবারে একটু মনটা সত্যি বলছি, মানে ভালো লাগছে যেতে। মানে আগের বারে অনেকটা ফার্স্টেড ছিলাম, অত বেশ ভালো লাগছিল না, মানে খুব টেনশনে ছিলাম। বাট এবারে অতটা না, ফ্রি মাইন্ডে ধীরে সুস্থে চালাবো, কোনো তাড়াহুড়ো নেই। এবারে রাত্রে বেরাইনি, কারণ আগের বার রাত্রে বেরিয়ে একটা ভুল করেছিলাম, যেটা হচ্ছে দেখো ঘুম পাবেই তোমরা। রাত্রে 8টা-9টা টাকা যদি বেরাও, মিনিমাম 12টা 1টা 2টোর পরে ঘুম পাবেই। তো বেশিক্ষণ চালানো যায় না। ও কেউ কেউ হয়তো ভোর পর্যন্ত টেনে দিতে পারে, কিন্তু তার বেশি না। ভোরবেলা গাড়ি চালানো খুবই রিস্ক। এবার ঠিক করলাম সকালে বেরাবো, অ্যাটলিস্ট অন্তত বারাণসী পর্যন্ত যেতে পারবো, 700-800 কিলোমিটার। যদি সেরকম ভালো সিচুয়েশন থাকে বা টায়ার্ড না লাগে, কানপুর পর্যন্ত টেনে দিতে পারি। কিন্তু রাত্রে বেলালে এটা হয় না, ওই জন্য সকালবেলা। হ্যাঁ, রাত্রে যেটুকুই ঘুম হোক, এমনি ঘুম হয় না খুব একটা, তবুও রেস্ট তো হয়, কারণ টেনশনে থাকি সকালবেলা উঠে কখন বেরাবো। তো তার মধ্যে থেকে যেটুকু ঘুম হয়েছে। এবারে সকালে বেরিয়েছি, একটু ফ্রেশ লাগছে। কিন্তু যদি আমি কাল রাত্রে বেরাতাম, তাহলে কিন্তু সকালে এতটা ফ্রেশ লাগতো না, খুব মুশকিল। হয়তো রাত্রে কিছুটা যাওয়া যায়, কিন্তু ঠিক আছে চলো, অসুবিধা নেই। রাত্রে এমন কোনো খুব একটা বিশাল গাড়ি চালানো যায় না, কারণ আমি আগের বারে বেরিয়েছিলাম। তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা যদি বেরাও গাড়ি নিয়ে লং এ বা কাশ্মীর বা যে কোনো জায়গায় যদি তোমরা বেরাও, আমি সাজেস্ট করবো সকালে বেরোনোর জন্য, মানে ভোরে বেরোনোর জন্য। সকালে মানে আবার একেবারে সকালে বেরিও না, মিনিমাম 4:30-5টার মধ্যে বেরোনোর জন্য, নাকি? হ্যাঁ, আমি আবার অনেক রাস্তাঘাট চিনি তো, আমার আবার অনেক সমস্যা। এখানে আবার অনেক রাস্তাঘাট চেনো তো, কোম্পানি দিতে যাই, খেতে চিপস, বিস্কুট, এই যে হ্যাঁ, চিপ, বিস্কিট, কেক, এইসব এখন এখানে। হ্যাঁ, খেতে যাই। প্রচন্ড জ্যাম। এমনি এই যে সামনে যে একটা পুরনো দিল্লি রোড ঢুকে গেছে ডান দিকে, তোমরা জানো যারা হাইওয়েতে যাও, ওই পর্যন্ত একটু জাম হবে। আর বিহার পর্যন্ত একটু জাম পাবো, কারণ ডাইভারশন এদিকে শুরু হয়ে গেছে, মানে ও ফ্লাইওভারের কাজ চলছে তো, যার জন্য বারাণসী এন্টার করে গেলে তারপরে আর কিন্তু অত ডাইভারশন নেই। ঝাড়খণ্ডের মধ্যে তবুও কম আছে, বিশেষ করে আমাদের এই বেঙ্গলের লাস্টের দিকটা, বিহারের মধ্যেটা পুরোপুরি একদম ফ্লাইওভারের কাজ চলছে, মানে প্রচুর ডাইভারশন। আসার সময় দেখেছিলাম। একটা পাম্পে দাঁড়ালাম, তেল নিচ্ছি। এখন ফুল ট্যাঙ্ক করবো না, মোটামুটি কাল রাত্রে 1000 টাকা নিয়েছিলাম, এখন আবার 1600 টাকা নিচ্ছি। যখন ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড এন্টার করবো, তখনই ফুল ট্যাঙ্ক করবো, কারণ তেলের দাম একটু কম হবে। এখানে এখন চলছে তো 92 টাকা 90, কলকাতা যারা সবাই জানো, ডিজেলের দাম। আর ঝাড়খণ্ডে মোটামুটি এরকম 89, 88, 89 মনে হয় এরকম দাম হবে, দেখা যাক। ল্যাংচা কুঠি, ফাইনালি আমরা ঢুকে গেলাম শক্তিগড়। টাইম হয়ে গেছে 8:51। একদম গরম গরম ল্যাংচা এখান থেকে নিলাম। আর সকালবেলায় গরম ল্যাংচাটা বেশি বেশি পাওয়া যায়, খুব ভালো লাগে গরম ল্যাংচাটা সকালবেলা খেতে। ল্যাংচা নগরে আমরা খাচ্ছি, ল্যাংচা নগর অনেক দোকান আছে এখানে, তোমরা সবাই জানো। ল্যাংচা খেয়ে মুড়ি জাহাজুর খেয়ে মুড়ি মশলা না, আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার একটু লংয়ে গিয়ে দাঁড়াবো, কারণ 9টা-11 বাজে, আর ব্রেকফাস্ট তো মোটামুটি হয়েই গেল। এইটাই ব্রেকফাস্ট, কারণ কচুরি ফচুরি খেলে খুব কষ্ট হয়। এক্ষুনি একটা নিউজ আসলো, হিঙ্গির ওখানে ন্যাশনাল হাইওয়ে 44 40 মিটার পুরো ধসে গেছে, নতুন রাস্তা বানাতে হবে। नेशनल हाईवे अपडेट्स फेसबुक लाइव नशरियात में आप सबका खुशामदीद। मैं हूं आपका मेजबान ताहिर बानहाली। अभी जो है हिंगनी से हम आप लोगों के साथ लाइव जुड़ चुके हैं। लाइव विजुअल्स में आप देख सकते हो रोड जो है पूरी तरह से यहाँ पे डैमेज हो गई है। लगभग जो है 40 मीटर रोड यहाँ पे खिसक गई है। अभी जो है यहाँ पे मशीनें लगी हुई है। अब जो है यहाँ पे दोबारा नया नेशनल हाईवे बनाना है, क्योंकि पुराना वाला नेशनल हाईवे पूरी तरह से खत्म हो चुका है। इसमें लगभग जो है 2 दिन लगेंगे। मशीनें जो है काफी ज्यादा लगी हुई है, लेकिन यहाँ पे जो है अब दोबारा नया NH 44 बनाना है। जितने भी लोग अभी रास्ते में हैं उनसे हम यही रिक्वेस्ट करते हैं, अपने अपने घरों को वापस चले जाइए, और जो घरों में है वो अपने अपने घरों में ही रहिए। 2-3 দিন মতো সময় লাগবে। তো মানে কি বলবো, আমরা আজকে 3 তারিখ মার্চ মাসের, তো আমরা বেরিয়েছি বললো 6 তারিখ পর্যন্ত, ঠিক হতে সময় লাগবে। তো পৌঁছতে জম্মু পৌঁছতে আমাদের 6 তারিখ হয়েই যাবে।
আশা করা যায় তার মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু ন্যাশনাল হাইওয়ে তো খুব বেশি দেরি হবে না, তাড়াতাড়ি কাজ হবে। আর নালে আগের বারের মতন আমরা আবার ডিম নয়তো আগের বারের মতো খুব ফাটে ফেসে যাবো। আগের বারে যেরকম আসতে গিয়ে 8 ঘন্টা পুরো বানিহাল টানেলের আগে আমরা আটকে ছিলাম এই রাস্তার জন্য। আর এইটাই সব থেকে ভয়, আমরা যতক্ষণ না পর্যন্ত জম্মু থেকে শ্রীনগর এন্টার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মানে শিওরলি বলতে পারছি না, যেহেতু ওয়েদার এখন খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে, টানা 3 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হলো, মানে হেভি রেনফল হলো, তারপরে স্নোফল তো হয়েইছে সেই সাথে, তো যার জন্য এরকম সিচুয়েশন। তো এইটাই, এই ওয়েদার খারাপের সময় একটু জাস্ট নিউজটা দেখে বেরোনো দরকার, এছাড়া আর কিছু না। কারণ এখন যারা কাছাকাছি পৌঁছে গেছে, আমরা যদি এই সময় জম্মুর কাছাকাছি থাকতাম তাহলে আমাদেরকে এখন মানে হোটেলে স্টে করতে হতো। দেখা যাক আমরা পৌঁছতে ঠিক হয়ে যায় তাহলে খুবই ভালো। আবার দেখা যাচ্ছে কোথায় ভেঙে যাবে তার ঠিক নেই। এই রাস্তাটা একটু রিস্ক আছে, কারণ পুরনো রাস্তা তো একটু সমস্যা হয়, যে জায়গাটা এখনো নতুন করে হয়নি আর কি। তো যাই হোক, দেখা যাক জম্মু পৌঁছাই, তারপরে কি কন্ডিশন সিচুয়েশন হয়। এই মুহূর্তে নিউজ যেটা পেলাম বলে একটু তোমাদেরকে জানালাম যে এটাও খেয়াল রাখা কিন্তু দরকার। আমি যেহেতু যাচ্ছি সেহেতু আমি প্রত্যেকটা নিউজ কিন্তু খেয়াল করছি, ঠিক আছে? তো বিশেষ করে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে নিউজগুলো সেগুলো খেয়াল করবো। প্রচন্ড জাম রাস্তা, প্রচন্ড। এই ডাইভারশনের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। ডাইভারশন গুলো মানে কি বলবো, যতক্ষণ না পর্যন্ত ফ্লাইওভার গুলো কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলবে। দিনের বেলা কাজ চলছে তো রাস্তায়, প্রচুর ট্রাক, প্রচুর। অনেকক্ষণ পর একটু মানে ফ্রেশ রাস্তা পেলাম, বেশ ফ্লাইওভার গুলো এখানে কমপ্লিট হয়ে আছে। আর 90s শুনতে শুনতে বেরিয়ে যাচ্ছি, কারণ লং ড্রাইভে সবসময় 90s শোনাই বেটার। আর 40 কিলোমিটার বাকি হচ্ছে আসানসোল। আসানসোল ক্রস করার পরে আমরা এন্টার করে যাবো ঝাড়খণ্ডে। আর এবারে চেষ্টা করছি যে কলকাতা থেকে, চেষ্টা মানে ওটাই করবো, কলকাতা থেকে কাশ্মীর পর্যন্ত পুরো একটাই ব্লগ বানাবো। কারণ 3 দিন লাগুক 4 দিন লাগুক, যে কদিন লাগুক একটাই ভিডিও বানাবো। কারণ ওই কেটে 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 রোজগার ভিডিও দেওয়া, রাস্তার ব্লগ তো বড্ড বোর লাগে। আর রাস্তায় সত্যি কথা বলতে গেলে হাইওয়েতে ড্রাইভ করা আর এর মাঝখানে এত পরিমাণে শুট নেওয়াও একটু রিস্কের ব্যাপার হয়ে যায়। তার জন্য কম কম শুট নেবো, যেগুলো মেন মেন ইনফরমেশন সেগুলো দেবো, আর বাকিটা একটা ব্লগে শেষ করবো। ঝাড়খণ্ড এন্টার করে গেলাম, ফাল্গু নদী ক্রস করলাম, ওটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। এবার একটা ভালো ফুয়েল পাম্প থেকে ট্যাঙ্কটা ফুল করব, আর ঝাড়খণ্ড থেকে বেরোনোর আগে দুপুরের লাঞ্চটা করে নেবো। এখন 11টা 16, কারণ বিহার আর ইউপি মোটামুটি কানপুর পৌঁছানো না পর্যন্ত তেমন কিছু খাবো না। এবার ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে সামনে, দেখো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কতটা, বুঝতে পারছি না। পাহাড় তো দেখা যাচ্ছে বাট খুব বড় না, মানে আমাদের কাছে তো খুব বড়ই না, কারণ আমরা যেখানে যাচ্ছি সেই পাহাড়ের কাছে এইসব পাহাড় কিছুই না। রাস্তা কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে। বলেছিলাম যে মোটামুটি আসানসোল ক্রস করার পরে বা যখন ঝাড়খণ্ড এন্টার করবো তারপরে রাস্তা ফাঁকা হয়ে যাবে। তো ফাঁকা হয়ে গেছে, আর ম্যাক্সিমাম ফ্লাইওভার, ম্যাক্সিমাম কি 99% ফ্লাইওভার সব কমপ্লিট। একটা দুটো হয়তো বাকি আছে, কিন্তু সেখানে অত জ্যাম নেই। যেমন আসানসোলটা আমরা যখন কাশ্মীর থেকে ফিরেছিলাম কলকাতায় তখন দেখেছিলাম আসানসোল বা ধানবাদের ফ্লাইওভার গুলো হয়নি, কিন্তু এখন দেখলাম যে সব হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য ওইসব জায়গায় কোনো রকম করতে হয়নি। মেনলি ভিড় হয় আসানসোলের যে এটা, যেখান থেকে আসানসোল সিটি থেকে ঢুকছে মেন রোড থেকে, ওই জায়গাটায় খুব জাম হতো। ওই ফ্লাইওভারটা কমপ্লিট, আমরা যখন কলকাতা থেকে এই কাশ্মীর থেকে কলকাতা ফিরেছিলাম তখন কমপ্লিট ছিল না। ধানবাদের ফ্লাইওভারটাও কমপ্লিট, তখনও কমপ্লিট ছিল না। তো এরকম ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে। কিন্তু দুর্গাপুর ঢোকার 20 কিলোমিটার আগে পর্যন্ত কলকাতা থেকে একটু কষ্ট হবে। এই কষ্টটা এড়াতে গেলে রাত্রে বেরোতে হবে। রাত্রে বেরোলে ওইখানে হয়তো ভালো লাগবে, কিন্তু এই দিকটাতে ঘুম পেয়ে যাবে বা অনেক সমস্যা আছে। ওই জন্য আমি বলবো দিনের বেলা বেরোনোই বেটার। ওই রাস্তাটা একটু পার করে আসতে পারলে আবার একদম পুরো মোটামুটি ফাঁকা রাস্তা। টাইম হয়ে গেছে 4:20, আর আমরা একটু দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য। 3:30 নাগাদ দাঁড়িয়েছিলাম রাস্তার ওপারে, ওই হোটেল রাসই, মানে
বাবুয়ান রাসই যখন আমরা ফিরি তখন এখানেই খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, আর প্রাইসটাও বেশ রিজনেবল। তো আমি ভাবলাম যে এখানেই খাই। আরো অনেক হোটেল এখানে আছে, ছেড়ে দেবো এবারে হচ্ছে ঝাড়খণ্ডটা, বিহার এন্টার করবো, আর 10 কিলোমিটার মতো বাকি আছে। তো এখানে ভালো খাবার দাবার, সবাই চাইলে খেতে পারো। আমরা ফ্রাইড রাইস আর কি খেলাম, সাদা, হ্যাঁ হোয়াইট রাইস, চিলি চিকেন আর মিক্স ভাগযোগ করে খেলাম। মোটামুটি এখন বেশি তো বাড়ি খাওয়া যাবে না, ওইটাই ভাগযোগ করে হাফ করে নিয়েছিলাম। 310 টাকা মতো বিল হয়েছে। এবার এখান থেকে 433 কিলোমিটার চলে এসেছি আমরা কলকাতা থেকে। এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে কানপুর। কানপুর তো অনেক রাস্তা দেখাচ্ছে, 626 কিলোমিটার দেখাচ্ছে। ভোর 2টোর সময় পৌঁছাবো, কিন্তু অত দূর যেতে পারবো না। আপাতত টার্গেট রেখেছি, যদি পৌঁছতে পারি তো যাবো, না পারলে আর কি হবে, 11টা নাগাদ 12টা নাগাদ একটা হোটেল দেখে যতক্ষণ মনে হয় চালাতে পারবো চালাবো। মাঝে মাঝে মনে হয় আমাদের যেন কপালটাই খারাপ, তাই না? এক্ষুনি যে নিউজ এলো তাতে করে যা দেখলাম, রাস্তার যা কন্ডিশন আজকেই হয়েছে সকালবেলা, পুরো ন্যাশনাল হাইওয়ে 44 যা অবস্থা হয়েছে, মিনিমাম 3 দিন লাগবে ঠিক হতে। 7 তারিখে আমরা ক্রস করবো হয়তো জম্মু টু শ্রীনগর। যদি 6 তারিখের মধ্যে রাস্তা ক্লিয়ার হয় তাহলে খুবই ভালো, নাহলে আমাদের আবার একদিন এক্সট্রা টাইম নষ্ট হবে। अस्सलाम वालेकुम, आदाब। फेसबुक लाइव नशरियात में आपका खुशामदीद है। अभी मैं ये लाइव विजुअल आपको पैंथियाल के दिखा रहा हूँ। यहाँ पे आप रोड की कंडीशन देखिए, जो यहाँ पे टेम्परेरी रैंप बनाया था, बिल्कुल जो है वो नाले ने वॉश आउट कर दिया है, बिल्कुल खत्म कर दिया है वो रोड। अब देखिए बिल्कुल ये जो ऊपर से नाला आ रहा है, इसकी वजह से जो है पूरा रोड यहाँ पे डैमेज हो चुका है। बिल्कुल जम्मू श्रीनगर नेशनल हाईवे जो है बिल्कुल ब्लॉक है। अब यहाँ पे कोई अल्टरनेटिव रोड जो है, जो साइड में आपको दिखाई दे रहा है, T5 फेज के सामने से जो है आपको ये दिखाई दे रहा है, अगर यहाँ से कोई थोड़ी सी जगह मिलती है रोड को बनाने की, तो यहाँ से जो है गाड़ियों को क्रॉस करवाने की कोशिश की जाएगी, वरना पूरा टोटल जो है रोड जो है पूरा टोटली डैमेज हो चुका है, खत्म हो चुका है। तमाम भाइयों से गुजारिश करते हैं, जब तक रोड ठीक नहीं हो जाता तब तक जो है आप घर से निकलने की कोशिश ना करिए, क्योंकि पैंथियाल, किश्तवाड़ी, बसरहीनी, हिंगनी और गांगरो, बहुत सारी जगहों पे जो है, कप्टेरिया, डलवास में अभी जो है रोड बिल्कुल टोटली ब्लॉक है। घर से निकलने की कोशिश ना करिए जब तक रोड जो है बिल्कुल ठीक नहीं हो जाता। রাস্তার কন্ডিশন এখন বর্তমানে কি সেটাও ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এটা আমি একটা নিউজ ফলো করে সেখান থেকে আমি এটা পেয়েছি। তো কি আর করা যাবে, এখন দেখা যাক। যেতে যেতে যদি ঠিক হয়ে যায় রাস্তা তাহলে তো খুবই ভালো, আর যদি ঠিক না হয় তাহলে আবার সেই ভোগান্তি হবে আগের দিনের মতো। এদিকে তেমন একটা বৃষ্টি হয়নি, বা হয়েছিল শুকিয়ে গেছে রাস্তা। ওয়েদার মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো দেখা যাক। এখন টাইম হয়েছে 4:38। কত রিস্কে এই ট্রাকটা যাচ্ছে দেখো, এমন ভাবে ওপরে লোড করেছে পুরো হ্যাঁ, যাওয়াও রিস্ক না, যখন তখন পাল্টে যেতে পারে ট্রাকটা। দেখো কি অবস্থা, হ্যাঁ মানে দেখো একদম পুরো এক সাইড চলে গেছে। ঔরঙ্গাবাদ থেকে 37 কিলোমিটার দূরে আছি। চায়ের দোকান দেখে একটা টোলগেট আর কি ক্রস করলাম। এখানে হলো চা খাবে, তো এখন চা খাচ্ছি। টাইম প্রায় 6টা বাজে যায়। 37 কিলোমিটার পরে হচ্ছে ঔরঙ্গাবাদ। তো সকালবেলা বেরিয়েছি 5:15 আর 6টা, তখন আধা ঘন্টার মধ্যে ঔরঙ্গাবাদ ঢুকে যাবো। বাট বাইকে আসলে পসিবল হতো না। আর আমি ম্যাক্সিমাম যারা বাইকার দেখেছি যারা এই রুটে যায় তারা ঔরঙ্গাবাদ স্টে করে, বাট আমি ঔরঙ্গাবাদ স্টে করবো না, কারণ সময় এখনও আছে। এখন সবে 6টা বাজে। বারাণসী বা দেখি বারাণসী তো যাবোই, তারপর আরো যতটা যেতে পারবো ততটা যাবো আর কি। এখন চাটা খেয়ে এখান থেকে বেরোবো আর কি। এত পরিমাণে জাম, এই জায়গায় ডাইভারশনও আছে। ঠিক এই ডাইভারশনটা তলা দিয়ে, মানে এইখানে দেখলে বুঝতে পারবে ম্যাপে, এই যে একটা রাস্তা ডান দিকে চলে গেছে NH 139, এটা দিয়ে গিয়ে বক্সার হয়ে উঠতে হবে পূর্বাঞ্চলে। কিন্তু সেটা করতে গেলে কিন্তু দুপুর 10টা-11টার মধ্যে, মানে মিনিমাম পূর্বাঞ্চল উঠতে হবে 3টে থেকে 4টের ভিতরে বিকাল, তাহলে পূর্বাঞ্চল ভালোভাবে ক্রস করা যাবে। এরকম রাত্রে কিন্তু আর পূর্বাঞ্চল ভালোভাবে ক্রস করা যাবে না, কারণ পূর্বাঞ্চল উঠতে উঠতে এই 10টা বেজে যাবে, আর ওই রাত্রেবেলা পূর্বাঞ্চল ক্রস করা যাবে না। কারণ অনেকটা রাস্তায় কোনো রকম ঘুম পেয়ে গেলে বা কোনো হয়ে অসুবিধা হয়ে গেলে কিছুই পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো যে যদি তোমরা ওইটাতে যেতে চাও যেতে পারো, বাট আমি সাজেস্ট করবো এই রাস্তাটাই। এখানে রাত হোক যাই হোক কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে রাস্তায় হোটেল পেয়ে যাবে, অনেক সুবিধা আছে। এবারে ক্রস করছি সোন নদী, বিহারের সব থেকে বড় নদী, মানে বিহার আর ইউপির বর্ডার আর কি। এটা ওপারে চলে গেলেই ইউপি এন্টার হয়ে যাবো। ক্রস করার পরে
একদম পুরো একটা জায়গায় চা খাবো, তারপর পুরো বারাণসী গিয়ে একটা হোটেল দেখে দাঁড়াবো। আর 144 কিলোমিটার হচ্ছে এখান থেকে বারাণসী, ঔরঙ্গাবাদ থেকে। ঔরঙ্গাবাদ জাস্ট ক্রস করলাম, তো 2.5 ঘন্টা মতো লাগবে, মানে 9:30 মতো বাজবে। কানপুর যাওয়ার রিস্ক নেবো না, কারণ 9:30 মানে এনাফ, একটু রেস্ট নিতে হবে। কাল ভোরে যদি বারাণসী থেকে বেরোতে পারি তাহলে আমরা ঢুকে যাব হরিয়ানা। তো সেই জন্য কাল ভোরে বেরাবো, আজকে রাত্রে বেশি চালাবো না, একটু চাটা খাবো সামনে, চাটা খেয়ে তারপর রাত্রে ডিনার করে একেবারে বারাণসীতে একটা হোটেল দেখে আজকে রাত্রে ওখানে স্টে করে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাত্রে একটা হোটেলে থেকে গেছিলাম, কাল রাত্রে মানে কি বলবো, ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাচ্ছিলাম বারাণসী, ভেবেছিলাম যে বারাণসীতে একটা হোটেল বা ওয়াই নিয়ে থাকবো NH 19-এর পাশে, মানে বাইপাসের ধারে আর কি, বারাণসী বাইপাসের ধারে। কিন্তু এইখানে বললো যে আমার কষ্ট হয়ে গেছে, দেখো আশেপাশে দেখো। তো বারাণসী থেকে 50-60 কিলোমিটার দূরে একটা, এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ, আর এই যে পিছনে যাচ্ছে NH 19 একদম। তো একটা হোটেল মতো পেয়েছিলাম, একদম এভারেজ কোয়ালিটির, 800 টাকা করে রুম ভাড়া, কিন্তু 800 টাকা হিসেবেও ভালো, মানে 200 টাকার যোগ্য, 300 টাকার যোগ্য। একটা তক্ত বই দেয়া, মানে যেরকম হয়। আর নিচে ম্যাট্রিস পর্যন্ত নেই, একটা থার্মোকল দেয়া, এরকম মোটা থার্মোকল দেওয়া, জঘন্য। ট্যাঙ্কিতে পর্যন্ত জল নেই, পুরো থার্ড ক্লাস। যাই হোক, রাত্রে কোনো থাকার জন্য এখন সকাল 6টা বাজে, গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে, পুরো কুয়াশায় ভর্তি। কিন্তু এইদিকে আমাদের কলকাতা দিয়ে কিন্তু এত কুয়াশা ছিল না, কাল যখন বেরিয়েছিলাম ভোরে কোনো কুয়াশাই পাইনি, কিন্তু এখানে ভালো রকম কুয়াশা দেখতে পাচ্ছি। গাড়ি পুরো একদম কুয়াশায় ভিজে গেছে নেহরে। গাড়িটা মোটামুটি একটু মুছে হিটারটা চালিয়ে দিয়েছি ভিতরে, রাস্তা যদি পরিষ্কার হয়। আর একটু গাড়িটা ওয়ার্ম আপ হচ্ছে, এবার এখান থেকে বেরাবো। 620 কিলোমিটার মতো কালকে গাড়ি চালিয়েছি। 8টা নাগাদ এখানে এসেছিলাম, রাত্রে রুটি আর আলুর সবজি খেয়ে রাত্রে কোনো রকমে ঘুমিয়েছি আর কি। ঘুমতে তেমন ভালো হয়নি, কোনো রকমে চলার মতো হয়েছে। এবার এখান থেকে বার হবো। দেখো এই মানে জোগাড়ে ফিরেছিলাম, তোমরা হয়তো সেই ভিডিওগুলো দেখবে না, কুয়াশা দেখো, তবুও কিছুটা বোঝা যাচ্ছে হালকা হালকা, তাই না? একেবারে আর কি ডিসেম্বরে 28 তারিখে, 24 তারিখে, 25 তারিখে কাশ্মীর থেকে ফিরেছিলাম, এর থেকেও ঘন কুয়াশা ছিল এরকম, একদম গাড়ি চালাতে পারিনি। কিন্তু এবার ভেবেছিলাম কুয়াশা হয়তো পাবো না, কিন্তু এই যা পরিস্থিতি। যাই হোক, এখন আস্তে আস্তে যেতে হবে। 6:20 বাজে এখন। আপাতত টার্গেট রেখেছি কানপুর, 420 কিলোমিটার এখান থেকে, কানপুর বাইপাস। আর গুগলে কিন্তু তোমরা যখন আসবে, গুগলে কিন্তু ডিরেক্ট মারবে না কাশ্মীর বা জম্মু, মারলে কিন্তু গুগল যা দেখাবে যে রাস্তা, পাগল করে দেবে। মানে প্রথম কথা, এমন রাস্তা দেখাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে মাথা খারাপ। 2 নম্বর কথা হচ্ছে টোল ট্যাক্স, পুরো অর্ধেক পাশে টোল ট্যাক্স চলে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো, একটা রাস্তা যদি তোমরা কলকাতা থেকে বিহারের ঔরঙ্গাবাদ এসে ওখান থেকে NH 139 ধরে পাটনা রোড হয়ে বক্সার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে পারো। পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে গেলে রাত্রে বেরোতে হবে তোমাদের কলকাতা থেকে, কারণ তোমাদের পূর্বাঞ্চল দুপুর ধরে নিতে হবে, মানে মিনিমাম 4টের মধ্যে পূর্বাঞ্চল এন্টার হয়ে যেতে হবে। 8টা-9টা নাগাদ লখনৌ পৌঁছাবে, লখনৌ গিয়ে স্টে করতে পারবে। লখনৌ স্টে করার পরে লখনৌ থেকে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেস ধরে আগ্রা, ওখান থেকে আবার যেই আগ্রা লখনৌ এক্সপ্রেস শেষ হওয়ার পরে যমুনা এক্সপ্রেসে ধরলে দিল্লি, নয়ডা আর কি। তো নয়ডা থেকে হরিয়ানা পৌঁছে যাওয়া মানে NH 44 মানে একদম পুরো পাঞ্জাব হয়ে পাঠানকোট হয়ে জম্মু এন্টার করবে। তো ইজি রাস্তা। আর সেকেন্ড হচ্ছে আমি যেটা দিয়ে এবারে যাচ্ছি, সেটা হচ্ছে ধরো NH 19 ধরে আমি বিহারের ঔরঙ্গাবাদ ক্রস করে চলে আসলাম বারাণসী তো এন্টার করবো না, সিটির মধ্যে বাইপাস ধরবো। তো গুগলে যদি তুমি মারো বারাণসী, তাহলে কিন্তু সিটির মধ্যে নিয়ে যাবে, বাইপাস ধরে যেতে হবে। তো বারাণসী এখনো পৌঁছতে পারিনি, আমি কিছু আগে স্টে করে গেছিলাম হোটেলে। এখন আমি বারাণসী বাইপাস ধরে কানপুর বাইপাস ধরবো। কানপুর বাইপাস হওয়ার পরে কিন্তু এটা NH 19টা আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে নিচে দিয়ে যাচ্ছে, ক্রস মেরে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে নিচে দিয়ে যাচ্ছে NH 19। যেবারে আমি ফিরেছিলাম সেবারে আমি আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে এসে NH 19 নেমেছিলাম। এবারে আর NH 19 দিয়ে গিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসে উঠবো না, ডিরেক্ট NH 19 দিয়েই যাবো, মানে আগ্রা লখনৌ এক্সপ্রেসের তলা দিয়ে গিয়ে আমি পালওয়াল পর্যন্ত যাব। পালওয়াল থেকে আমি ইস্টার্ন পিপল হাইওয়ে ধরবো, এক্সপ্রেসওয়ে, সেটা তোমাকে পরে বলবো। আপাতত ওরে বাবা, সেই কুয়াশা, একদম ঘন কুয়াশা। আপাতত ফিলহাল কানপুর বাইপাস পর্যন্ত যাই, 420 কিলোমিটার, তারপর দেখি। সকালবেলা কিন্তু গাড়ি চালানো কিন্তু সব থেকে বেশি রিস্কের। অনেকে ভাবে রাত্রে কিন্তু গাড়ি চালানো কোনো রিস্কের না। এই সকালবেলাটা মানে 6টা থেকে আর সূর্য ওঠার আগে থেকে সূর্য ওঠা পর্যন্ত, কারণ যারা যেসব গাড়ি সারা রাত গাড়ি চালিয়ে এসছে তাদের এই সময়টা কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে যায়, বিশেষ করে ট্রাকগুলো।
আর এই সময় কোনো ট্রাককে ওভারটেক করতে গেলে একটু ডিস্টেন্স মেনটেন করে ওভারটেক করতে হবে, কারণ ওরা চোখ লেগে যায়, চোখ লেগে গেলে না যেই চোখ ভাঙে হট করে না স্টারিং ঘুরিয়ে দেয়, আর পাই দিয়ে গেলে হট করে না ট্রাক এদিক ওদিক হয়ে যায়। তো ওই জন্য ট্রাকগুলো থেকে একটু সাবধানে এগোতে হবে। আমরা তো রাত্রে ঘুমিয়েছি, আমরা সকালে বেরিয়েছি, কিন্তু ট্রাক ড্রাইভাররা কিন্তু রাত্রে ঘুমায়নি, যার জন্য অ্যাক্সিডেন্টটা কিন্তু ওদের জন্য বেশি হয় সকালবেলা। তো একটু এটা খেয়াল করে যেতে হবে, ব্যাস, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। বাউলি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে এখন সকালবেলা খিদে মেটানোর জন্য আপাতত, কারণ কুয়াশা কেমন রাস্তায় বুঝতেই পারছো, কোনো দোকান টোকান কিছুই খোলেনি, চায়ের দোকান টোকান। তো ওই জন্য গাড়িতে সবসময় বিস্কিট, কেক বা এই জাতীয় জিনিস যখন লঙে যাবে একটু বেশি করে নিয়ে রাখবে, তাতে অনেক সুবিধা আছে রাস্তাঘাটে খিদে ফিদে পেলে। আর খিদে পেলে গাড়ি চালানো যায় না। প্রায় বাংলাদেশে এসে গেছি, বাংলাদেশিটা ক্রস করবো, বাইপাস দিয়ে বেরোবো। এবারে 100 খেলা যাচ্ছে, মানে এতক্ষণ গাড়ি চালাতে পারছিলাম না, একটু পথ ক্লিয়ার হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ডাইভারশন আর নেই, খুব একটা নেই বললেই চলে। রাস্তা কিন্তু একদম ফাঁকা, 120-30 গাড়ি চালাচ্ছি, আর মানে কি বলবো, রাস্তা কন্ডিশন মারাত্মক। আমি তো বলেই দিয়েছি বাংলাদেশে ক্রস করার পর রাস্তার কন্ডিশন মারাত্মক হবে। আর সত্যি ফোর্ড মানে এই বুড়ো গাড়ি নিয়ে আমি করছি, 3 বার কাশ্মীর যাচ্ছি, মানে এর মজা একটা আলাদা। আমি নেক্সট টাইম যদি ভগবান করে, আমি ফোর্ড ছাড়া অন্য কোনো গাড়ি নেবো না, বিশেষ করে এসইউভি গাড়ি, ফোর্ড ছাড়া অন্য কোনো গাড়ি নেবো না। মানে এর মজা কি বলো, এই বুড়ো অনেক দামি দামি গাড়ি টেনে পারবে না, টেনে পাওয়া তো পারফরমেন্স কি, গাড়ির মানে ব্যালেন্স প্লাস হচ্ছে যে রাস্তার সঙ্গে যে একটা মনে হচ্ছে একদম পুরো মানে রাস্তা কামড়ে যাচ্ছে, মানে এরকম একটা মনে হচ্ছে। যদিও গাড়ি লোড আছে তার জন্য, তবুও আগেরবারও যখন গেছিলাম বা ফিরেছিলাম, মানে এইসব রাস্তায় যখন 100 ক্রস হয় না, মানে ব্যাপক একটা ফিল পাওয়া যায়, ব্যাপক। আমরা এই গাড়ি নিয়ে কোথায় কোথায় হ্যাঁ, কোথায় কোথায় ঘুরেছি সে তো যারা ভিডিও দেখেছে তারা জানো। আর সবথেকে বড় কথা হাইওয়ে পারফরমেন্স, মানে এরকম হাইওয়েতে 120-30 যখন উঠে যায় গাড়ি, তারপরে গাড়ির একটা অন্যরকম ফিল লাগে, মানে এক্সিলেটার না পা দেওয়া যায় না, সঙ্গে সঙ্গে 10-20 মানে হয় ডিফারেন্স হয়ে যায়। 120-তে চালাচ্ছি তো মানে সামান্য একটুখানি করলেই 130। তো যাই হোক, হাইওয়ে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। এই ধরো ফোর্ড ইকোয়াস ফোর্ড, এই বুড়ো গাড়ি তাই, তাহলে ফোর্ডের যে এন্ডোভার, নতুন যে এন্ডোভার গুলো হচ্ছে কি পারফরমেন্স হবে সেগুলো। 8:50 হয়েছে আর আমরা চলে এসেছি 140 কিলোমিটার, মানে কটায় বেরিয়েছিলাম তাহলে আমরা 6:30টায়, আর তার মধ্যে চা খেয়েছি আবার এক জায়গায়, প্রায় 1.5 ঘন্টা ধরে রাখো, 1.5 ঘন্টাই ধরো, 2 ঘন্টা ধরলে হবে না, চা খেয়েছি প্রায় আধা ঘন্টা, 1.5 ঘন্টায় আমরা 140 কিলোমিটার চলে এসেছি। এরকম রাস্তা আছে এখন পর্যন্ত, পুরো পালওয়াল পর্যন্ত, পালওয়াল পর্যন্ত পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। দেখি তার মধ্যে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো ঈশানীর আবার আরেকবার চা লাগবে 10টার সময়। কাল তো একদম গাড়ি চালাতে পারিনি, আজকে একদম রাস্তা ফাঁকা, তাই এই রাস্তাগুলো ফাঁকাই থাকে, ট্রাক অনেক কম। আজকে দেখি কতটা চালাতে পারি। কালকে তো ইচ্ছা ছিল 1000 কিলোমিটার চালানোর, কিন্তু 618 কিলোমিটার চালাতে পেরেছি, আর পারিনি। রাস্তা ভালো না, সকাল থেকে 10টা পর্যন্ত গাড়ি চালাতে পারিনি। আজকে সকালবেলা বেরোলাম 6:30, এখন 9:30 বাজে, 200 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর কালকে যে 200 কিলোমিটার কভার করতে করতে দুপুর পার হয়ে গেছিল। একটু সুসু করার জন্য দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, ওয়েদারটা এত সুন্দর, একদম গরম নেই, মানে 15-16 ডিগ্রি টেম্পারেচার। কলকাতার মতো গরম নেই, কলকাতা তো ভালোই গরম পড়ে গেছে, 28-29 ডিগ্রি প্রায়। আর মেঘ করে আছে, মানে কুয়াশাটা একটু কমেছে, মেঘ করে আছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আর চারিদিকের মানে এটা এত সুন্দর লাগছে, ওই জন্য গাড়িটা দাঁড় করিয়ে একটু টয়লেট করলাম, আর একটু এই ফিল্ডটা নিচ্ছি 2-5 মিনিট। কারণ অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, 220 কিলোমিটার মতো চালিয়েছি, আর 200 কিলোমিটার মধ্যে এখান থেকে কানপুর। আমরা কানপুরের সেই সব থেকে বড় ফ্লাইওভারটা ক্রস করছি। আমাদের কলকাতা যেমন মা ফ্লাইওভার সব থেকে বড় ফ্লাইওভার, কানপুরের এই ফ্লাইওভার নামটা আমি এক্স্যাক্টলি জানি না, যাই হোক নিচে কানপুর সিটি পুরো। আর এই ফ্লাইওভারটা মানেই কানপুরকে নিচে রেখে আমরা উপর দিয়ে বেরিয়ে যাব। তো ফ্লাইওভারটা যেখানে শেষ হবে সেখানে দাঁড়াবো, দাঁড়ালে আমাদের আজকের 420 কিলোমিটার জার্নি সম্পন্ন হবে। একটু রেস্ট নেব, টাইম হয়ে গেছে 1:26, সকাল 6:15 বেরিয়েছিলাম, 1:26, মানে আর 15 কিলোমিটার বাকি আছে, ক্রস করলে 420 কিলোমিটার কমপ্লিট হবে। তো এর মধ্যে অনেক জায়গায় দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি, 3-4 বার টয়লেটে গেছি,
পাম্পে তেল নিয়েছি একবার, সবকিছু তো দেখানো সম্ভব নয় কারণ তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তো দুপুরবেলা একটু গরম লাগছে, এখন এই যে এসি চালিয়েছি, এখন বাইরের আওয়াজটা যেন শোনা যাচ্ছে না। যাই হোক, সকালবেলা ওয়েদার একদম নর্মাল ছিল, সন্ধ্যাবেলা পুরো নর্মাল থাকে, দুপুরের দিকে একটু লাগে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ফাইনালি 420 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম, করে ঠান্ডা আখের রস, মানে একদম যে কানপুরের ফ্লাইওভারটা আর কি, 23 কিলোমিটার ফ্লাইওভার, আমাদের কলকাতা মা ফ্লাইওভার 10 কিলোমিটার, তাই কতক্ষণ, আর 23.5 কিলোমিটার, মানে অনেক সময় লাগলো। আর তবে অনেকটা বাঁচা, নিচে পুরো কানপুর সিটি ছিল, আর কানপুর সিটি তো কম বড় না, সেটাই ক্রস করে এসে জাস্ট ফ্লাইওভার থেকে নেমে দাঁড়িয়ে আখের রস খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি। টোটাল চালিয়েছি গাড়ি 1040 কিলোমিটার, কালকে চালিয়েছিলাম 618 কিলোমিটার, আর আজকে সকালবেলা ওখান থেকে বেরিয়ে এই পর্যন্ত টোটাল 1040। এখান থেকে আবার নেক্সট জার্নি হবে পালওয়াল পর্যন্ত, ওখানেও একটা ঔরঙ্গাবাদ বলে জায়গা আছে, এটা বিহারের ঔরঙ্গাবাদ না, ওটা পালওয়ালের আগে, সেই পর্যন্ত ওটাও হচ্ছে 390-95 কিলোমিটার। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, যদি এই রাস্তা দিয়ে তোমরা যেতে চাও তাহলে প্রথমে কলকাতা থেকে দিল্লি রোড, যেটা কলকাতা দিল্লি রোড NH-19, ওইটাকেই সিলেক্ট করবে এবং প্রথম পিন ড্রপ করবে, গুগলে কোনো লোকেশন মারবে না, পিন ড্রপ দিলে যে লোকেশন থেকে তোমরা আসবে ওই লোকেশন সিলেক্ট করবে, আর পিন ড্রপ করবে হচ্ছে বারাণসী বাইপাস NH-19 এর উপরে। যদি বারাণসী মারো গুগলে তাহলে কিন্তু বারাণসী সিটির মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে, তো সেই জন্য বারাণসী বাইপাসে NH-19 এর উপরে পিন ড্রপ করতে হবে। 700 কিলোমিটার মতো রাস্তা একদিনে কভার করতে পারবে। আমি তো 50 কিলোমিটার আগে একটা হোটেল পেয়ে গেছিলাম, কভার করতে পারতাম কিন্তু আর করিনি, সেই বারাণসী যাওয়ার 50 কিলোমিটার আগে দাঁড়ানো একই ব্যাপার, হোটেল পেয়ে গেছিলাম একটা জায়গায় মতো, ওই জন্য থেকে গেছিলাম। যদি না কভার করতে পারো, বিহারের ঔরঙ্গাবাদেও অনেক হোটেল আছে, তোমরা থাকতে পারবে, আর যদি কভার করতে পারো খুবই ভালো। তো বারাণসী ওখানে পিন ড্রপ করবো, আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে, বাইপাসের আশেপাশে অনেক ওয়াইও হোটেল, অনেক কিছু আছে। নেক্সট দিন ওখান থেকে যখন বেরাবে তখন আবার কানপুর ক্রস করে এসে NH-19 এর উপরেই পিন ড্রপ করবে, কানপুর সিটিটা ক্রস করে এসে আমি যেখানে দাঁড়ালাম। এবার এখান থেকে আবার লোকেশন মারবে, পিন ড্রপ করবে পালওয়াল পর্যন্ত, পালওয়ালের আগে, পালওয়াল মারলে কিন্তু পুরো সিটির মধ্যে ঢুকিয়ে দেবে, পালওয়ালের আগে ঔরঙ্গাবাদ পর্যন্ত পিন ড্রপ করবে, কারণ ঔরঙ্গাবাদ থেকে ওয়েস্টার্ন ট্রিপল হাইওয়ে শুরু হচ্ছে, বাঁদিকে ঢুকবো। কারণ যদি আমি এখান থেকে পালওয়াল মারি, বা আমি যদি, তাহলে আমাকে কি করবে, এখান থেকে কিছুটা গিয়েই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে তুলে দেবে, ওইটা ধরে আমাকে নিয়ে যাবে আগ্রার ওপর দিয়ে যমুনা এক্সপ্রেসওয়ে ধরাবে, যমুনা এক্সপ্রেসওয়ে যেই শেষ হবে একটা গ্রামের মধ্যে দিয়ে গিয়ে আমাকে ওয়েস্টার্ন ট্রিপল হাইওয়েতে তুলবে। তো সেটা আমি চাইছি না, ওইটা আমাকে করেছিল ফেরার সময়। এবার আমি NH-19 ধরেই যাবো, আর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো না, বা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো না, একটা এক্সপ্রেসওয়ে নেবো, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ট্রিপল বাধ্যতামূলক নিতে হবে, কারণ দিল্লি আমি এন্টার করবো না। আর যারা দিল্লি যদি এন্টার করতে চাও তাহলে তুমি NH-19 ধরে সিধা একদম পালওয়ালের ওপর দিয়ে দিল্লি হয়ে, দিল্লির প্রচন্ড জ্যাম, সেটা আমি অ্যাভয়েড করতে চাইছি। আর BS4 এর গাড়ি, আগেও বললাম BS4 এর ডিজেল গাড়ি দিল্লিতে অ্যালাউ নেই, যাদের BS6 এর গাড়ি বা পেট্রোল গাড়ি তারা যেতে পারো, কিন্তু জ্যামটা একটু ফেস করতে হবে, তাহলে একটু রাস্তা কম হবে। আমি দিল্লিটা অ্যাভয়েড করতে চাইছি বলে আমাকে ওয়েস্টার্ন ট্রিপল ধরতে হবে, একটু রাস্তাটা বেশি হবে। একটু বাইরে বেরোলাম বলে একটু গাছের তলায় ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। তো আর ওয়েস্টার্ন ট্রিপল যে ধরতে চাও তাহলে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ওয়েস্টার্ন ট্রিপল কিন্তু সন্ধ্যাবেলা ধরা যাবে না, কারণ আমি কাল সকালে ধরবো। আজকে আমি এখান থেকে পালওয়াল পর্যন্ত যাবো, বা ওর আগে পর্যন্ত ঔরঙ্গাবাদ পর্যন্ত, ওখানে একটা হোটেল নিয়ে আজকে স্টে করবো, কাল সকালে বেরিয়ে আমি ওয়েস্টার্ন ট্রিপল ধরে আমি হরিয়ানা ক্রস করবো। কারণ তোমরা যদি এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে যাও যে সন্ধ্যাবেলা ধরতে হচ্ছে ওয়েস্টার্ন ট্রিপল, ধরবে না, রোডটা কিন্তু অতটা ভালো নয়, এমনি রাস্তা ভালো, মানে ওই দিক থেকে বলছি না, মানে সেফটি নেই অতটা রাত্রে ক্ষেত্রে, রাত্রে ক্ষেত্রে কোনো এক্সপ্রেসে আমার মনে হয় না খুব একটা সেফটি আছে। যাই হোক, এখন এটা খেয়ে নিই, আধা ঘন্টার মধ্যে রেস্ট করবো, রেস্ট করে নেক্সট জার্নি শুরু হবে। দুপুরবেলা তো জাস্ট কানপুরটা ক্রস করে আসলাম, এখনো পুরোপুরি ক্রস হয়নি, মেন যে সিটিটা সেটা ফ্লাইওভার দিয়ে ক্রস করেছি, এখনো কানপুরের লাস্টের দিকে আছে আর কি, লেজের দিকে। ये किस तरह हेलमेट है, ऐसा हेलमेट मैंने पहली बार देखा। हेलमेट देखो, এই পিছনের বাইকের এই পিছনের মহিলাটা হেলমেট দেখো। 2:40, এখনো লাঞ্চও করিনি, লাঞ্চ করবো, গলার থেকে আর ভালো আওয়াজ বেরোচ্ছে না, দেখি ভাবছি যে একটুকুনি আগে যাই। হ্যাঁ, সেই হেলমেট, একটুকুনি আগে যাই, রাস্তা থেকে ধাবা টাবা দেখে দাঁড়াবো, লাঞ্চ করা হচ্ছে না, খিদে পেয়েছে। এবার সকাল থেকে তো বিস্কিট ফিস্কিট হেনা তেনা এটা সেটা খেয়েই কাটিয়ে দিলাম। আমি পেয়ে গেছি সত্যি, না থাকলে তোমার চিঠি জমানোই হতো না।
উপর দিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। কেউ যদি চাও যে আগ্রা লখনৌ এক্সপ্রেসে ধরবে তাহলেও ধরতে পারবে। আর আমি হচ্ছে ইয়ে দিয়ে যাচ্ছি NH-19 দিয়ে, বাট আমি তলা দিয়ে বেরিয়ে যাচ্ছি, এই উপরে বেরিয়ে যাচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসে। এখান থেকে দিল্লি আর 276 কিলোমিটার, তার মানে আমি এসছি 1222 কিলোমিটার, তার মানে ওই 1400 সামথিং 50 হবে। আর যদি পূর্বাঞ্চল ধরে আসতাম তাহলে 1610 কিলোমিটার, মানে 200 কিলোমিটার কম হচ্ছে এই রাস্তাটা। গাড়ি পার্ক করে একটা ধাবায় দাঁড়ালাম, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে রেখেছে। অরিজিনাল গাছ এটা নাকি? হ্যাঁ, নিম গাছ লাগিয়ে রেখেছে। তাহলে ভিতরে বসে, চলো ভিতরে বসি, ধুলো একটা ধুলো, চলো ভিতরে চলো। ওইদিকে কলা গাছ লাগিয়ে রেখেছে, সব গাছ এই ন্যাশনাল হাইওয়ে 19 ধারে। চলো ভিতরে যাই। সিম্পল খাবার অর্ডার করেছি। এটা একটা আলুর কি এটা দম আলু, আর এটা ডাল ফ্রাই, আর রুটি আর রাইস আসছে। একটাই রুটি খাবো, অল্প একটু রাইস খাবো ব্যাস। আর ভেজের মধ্যে খাবো, বাইরে এখন নন ভেজ খাবো না। একদম সিম্পল খাবার, তাহলে ঘুম লাগবে না, পেট ভর্তি করে গেলে ঘুম লাগবে। একটু দেখে মনে হলো যে মোটামুটি রুচি সম্মত আছে, মোটামুটি প্রাইসটাও রিজনেবল আছে, তাই না? ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখানে তাও ঠিক আছে, 400 টাকা খেয়েছি, কিন্তু ভালো ভালো কিছু খেয়েছি। আর একবার এক্সপিরিয়েন্স যখন ফিরি আমরা, তো বারাণসী সাইডেই হবে সম্ভবত, শুধু ফুলকপি আর ডাল খেয়েই 600 টাকা বিল করে দেবো। জঘন্য খাবার, জঘন্য রেস্টুরেন্ট, কোনো মেনু কার্ড ছিল না। তো ইউবির মধ্যে মূলো স্যালাড দিয়ে যখন আমাদের ভুল হয়েছিল, আমরা মেনু কার্ড না দেখেই অর্ডার করেছিলাম, যা বলেছিল তাই দিতে হয়েছে লাস্টে। একটু ইউপিতে খেতে গেলে একটু বুঝে শুনে খেতে হবে। প্রথম কথা মেনু কার্ড দেখে নিতে হবে, মেনু কার্ড না থাকলে সেখানে খাওয়া যাবে না। 2 নম্বর কথা হচ্ছে একটু সেরকম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো দেখতে হবে। বাংলা গান শুনছি আর রাস্তা একদম ফাঁকা, 100 চালাতে পারছি। এখানে ঘুমিয়ে পড়েছে, খেয়েছে তো দুপুরবেলা, আমার আর ঘুম। তবে যেটা বুঝলাম যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলে না একটু ঘুম কম পায়, কারণ গাড়ি টুকটাক থাকে তো এই রাস্তায়। আর এক্সপ্রেসওয়ে দিয়ে আসার সময় এত ঘুম পেত, এই খাওয়ার পরে পুরো ফাঁকা তো একদম, মানে আর 8 লেন হাইওয়ে, 4 লেন করে দুদিকে, একটা গাড়ি দেখা পাওয়া যাচ্ছে না। এখানে তাও গাড়ি ফাড়ি টুকটাক আছে, একটু খেয়াল রাখতে হচ্ছে, একটু স্লো করতে হচ্ছে, ফাস্ট করতে হচ্ছে, মোটামুটি একটা ব্রেন কাজ করছে বা যাই হোক কাজ করছে, অতটা ঘুম লাগছে না। কিন্তু ওখানে শুধু পিকআপে বাদিয়ে বসে থাকার কোনো উপায় নেই। বিকালবেলা একটু দাঁড়ালাম রাস্তার ধারে, সাইডে সবুজ মাঠ আর সূর্য দেখো, পিছনে সূর্য অস্ত যাচ্ছে, একদম গোল লাল কালারের সূর্য, হেভি লাগছে। এটা হচ্ছে ফিরোজাবাদ বাইপাস। 10-15 মিনিট একটু বিকালের হাইপটা নেই, নিয়ে আবার বেরিয়ে যাবো। বিকালবেলা কি না, বিকালবেলা প্রচণ্ড মানে জোরে গাড়ি চালাতে ইচ্ছা করে না, হাওয়াটা বেশ ভালো লাগে, ঠান্ডা খুব ভালোই আছে, প্রায় 15-16 ডিগ্রি টেম্পারেচার আছে, কলকাতা তো অনেক বেশি। বসন্তকাল তো, রাস্তার ফুলগুলোতে দেখো কত সুন্দর ফুল হয়ে আছে গাছে। কি হলো, বসন্তকালে যেদিকে তাকাবে সেদিকে ফুলে ফুলে ভর্তি। সূর্যটা জাস্ট এইমাত্র অস্ত গেল, কি দারুণ লাগছে বলো এটা। এবারে তাজমহলের একদম কাছ থেকে যাচ্ছি, এখান থেকে আর 4 কিলোমিটার 5 কিলোমিটার গেলে তাজমহল। একদম পায়ে দিয়ে NH-19 বেরিয়ে গেছে, সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর না খালি, হ্যাঁ খালি গাড়ি নিয়ে আসতে হবে, এত লোড নিয়ে ঢোকা যাবে না। এবারে কিন্তু মথুরার একটু আগে থেকে এই যে NH-19 কিন্তু চেন্নাই দিল্লি হাইওয়ে হয়ে গেছে। পড়ে গেলাম জামে। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে মানে সমস্যা, যেটা এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে যে সমস্যাটা কখনোই ফেস করতে হয় না। 9:10 হয়ে গেছে, আর দাঁড়ালাম একটা ধাবা দেখে, শিভা ধাবা, এখানে একটু রাত্রে ডিনার করবো। হোটেল খুঁজতে খুঁজতে যাচ্ছি, সেরকম ভালো হোটেল পাইনি, ভাবলাম খেয়ে নিয়ে যেখানে হোটেল পাবো সেখানে নাইট স্টে করে যাবো।
হয়তো দেখা যাচ্ছে হোটেল পেয়ে যাবো, সেখানে খাওয়ার জায়গা ভালো পাবো না, ওই জন্য ভাবলাম খেয়ে নিই। আর এটাই হচ্ছে পিছনে যাচ্ছে চেন্নাই দিল্লি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 44, ন্যাশনাল হাইওয়ে 19, আবার কলকাতা দিল্লি হাইওয়ে বলতে পারো। খুব জাম ছিল, একটা আধা ঘন্টা 45 মিনিট মতো সময় ওখানে নষ্ট হয়ে গেছে। ও ফাইনালি একটা হোটেল পেলাম খুঁজে খুঁজে, ওই পালবাল যাওয়ার একটু আগেই, 15-20 কিলোমিটার আগে। মোটামুটি 1000 টাকার মধ্যে ঠিক আছে, কালকের মতো তো যখন না, ভালো হোটেল। আর ওখানে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মটর পনির আর ইয়ে। এখন আপাতত শুয়ে পড়ি, কাল সকাল সকাল বেরোতে হবে, কালকে জম্মু এন্টার করতেই হবে, না হলে পরশুদিন যাওয়ার ডেট আবার 11টার মধ্যে বেরোতে হবে, না হলে আবার একদিন এক্সট্রা হয়ে যাবে। যেভাবে হোক জম্মু ঢুকতে পারলে পরশুদিন সকালবেলা জম্মু থেকে যদি বেরোতে পারি, তাহলে উদমপুর ক্রস করে গেলে 11টার মধ্যে, 11টার মধ্যে না 9-10টার মধ্যে উদমপুর ক্রস করতে হবে, তাহলে ওই জায়গাটা, যে জায়গাটা খারাপ ছিল ওই জায়গাটা ক্রস করে যাবো 11টার মধ্যে, তাহলে বেরিয়ে যেতে পারবো। না হলে পরশুদিন যেতেই হবে, না হলে তার পরের দিন তো হবেই না, নাহলে সে আবার তারপরের দিন অনেক হ্যাপা হয়ে যাবে। তো সেই জন্য এখন শুয়ে পড়বো, আর কাল সকাল সকাল আবার এখান থেকে বেরিয়ে যাবো। এই যে একদম NH 44, একদম এখান থেকে দেখা যাচ্ছে হোটেলের জানলা থেকে কত কিলোমিটার কি বৃত্তান্ত সবকিছু কালকে বলবো। এখন আর ভালো লাগছে না, এখন আপাতত ফ্রেশ হয়ে শুই, দেখা হচ্ছে কাল। এই গুড মর্নিং এভরিওয়ান, 5:30 বেজে গেছে আর আমরা উঠে পড়েছি। ভালোই ঘুম হয়েছে আজকে, হোটেলটা ভালো পেয়েছি, 1000 টাকায় মোটামুটি একদম মানে ভালোই হোটেল বলবো। কালকে তো যা জঘন্য দিয়েছিল, মানে কি বলবো, 800 টাকা নিয়েছিল, আরো 200 টাকা বেশি নিত, কিন্তু এমন একটা জঘন্য হোটেল দিয়েছিল যে দেখানোর মতন কোনো সিচুয়েশন ছিল না। ম্যাট্রিক্স পর্যন্ত ছিল না, টেবিল পর্যন্ত ছিল না, বাথরুম পর্যন্ত নোংরা। তো যাই হোক, সে আর বলে লাভ নেই। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে আর 18 কিলোমিটার দূরে হচ্ছে হরিয়ানা বর্ডার, মানে একদম ইউপি লাস্টে আছি। 18 কিলোমিটার গেলে আমরা হরিয়ানা এন্টার হয়ে যাবো। আর 47 কিলোমিটার দূরে হচ্ছে ওই এক্সপ্রেসওয়েটা, যেটা আমি ধরবো। আর এখান থেকে যদি 100 কিলোমিটার যাওয়া হয় দিল্লি বর্ডার। এইটা আবার দিল্লির ওপর দিয়েই রেড ফোর্টের পায়ে দিয়ে একদম পুরো এটা গিয়ে উঠেছে সিঙ্গু বর্ডার, মানে আবার হরিয়ানা এন্টার হচ্ছে। আর আমরা যদি এখান থেকে 47 কিলোমিটার দূরে হচ্ছে ওই এক্সপ্রেসওয়েটা, দুদিকে ভাগ হয়ে যাচ্ছে এক্সপ্রেসওয়েটা। বাদিক দিয়ে গেলে আমরা পাচ্ছি ওয়েস্টার্ন ত্রিপুরা, ডান দিক দিয়ে গেলে হচ্ছে ইস্টার্ন ত্রিপুরা। এই দুটো এক্সপ্রেসওয়ে পুরো দিল্লিকে মাঝখানে রেখে দুদিক থেকে রাউন্ড মেরে ওই বুথ খোলসায় গিয়ে মিশছে, হরিয়ানার বুথ খোলসা। তো আমরা যখন কাশ্মীর থেকে ফিরেছিলাম তখন ওই হরিয়ানা বুথ খোলসা থেকে একটু ভিতরে ঢুকেছিলাম, আঙ্কেলের বাড়িতে স্টে করেছিলাম, যে আঙ্কেল আমাদের সঙ্গে কাশ্মীর ঘুরেছিল, হরিয়ানার আঙ্কেল। তো ওখান থেকে আমরা ওয়েস্টার্ন ত্রিপুরা ধরে পালওয়াল হয়ে, পালওয়াল থেকে যমুনা এক্সপ্রেস ধরে ফিরেছিলাম। বাট এবারে আর ওই ওয়েস্টার্ন ত্রিপুরা ধরছি না, এবারে ধরবো হচ্ছে ইস্টার্ন ত্রিপুরা। ওইটা আবার ইউপির মধ্যে দিয়ে, ওটা গাজিয়াবাদের উপর দিয়ে ওই বুথ খোলসায় গিয়ে মিশেছে। 173 কিলোমিটার হবে একটু ঘুরে গেলে। আর এখান থেকে ডিরেক্ট যদি যেতাম 156-57 কিলোমিটার হতো, মানে দিল্লির ওপর দিয়ে যদি যেতাম, মানে আমার একটু বেশি হচ্ছে, ওই 17-18 কিলোমিটার মতো আমার একটু বেশি হবে। তো হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দিল্লির মধ্যে এন্টার করবো না। দিল্লির জাম আর দিল্লিতে রিস্ক আছে, যে কোনো মুহূর্তে কেস খাওয়ার ভয় আছে, তবে জামটা সব থেকে বেশি ভয় লাগে। তোমরা যদি মনে করো যে দিল্লি ইন্ডিয়া গেট বা দিল্লি কুতুব মিনার বা আরো দিল্লির অনেক ভালো ভালো জায়গা যদি ভিজিট করতে চাও যাওয়ার সময়, তো করতে পারো। বাট আমরা এবার আর করছি না, আমরা পরে এক সময় আসবো। তো চলো, আর কথা না বলি, 9:30 বেজে গেছে। কারণ 775 কিলোমিটার এখান থেকে জম্মু, আজকে টোটাল এই রাস্তাটা কমপ্লিট করতেই হবে। যদি বেশি যেতে পারি জম্মু ক্রস করে, তাহলে সেটা পরে দেখছি, কিন্তু 775 কিলোমিটার কভার করতেই হবে। এই হোটেলটাই ছিলাম, হোটেল বন্ধ ছিল, আমরা বেরিয়েছি জাস্ট। হোটেল ম্যারিন, ছোট হোটেল, নিচে রেস্টুরেন্ট, ওপরে হোটেল। এই যে গাড়ি পার্কিং ছিল রাখতে, আর এই যে একদম ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে একদম পাশেই। এখন দিল্লি আসা কিন্তু খুব ইজি হয়ে গেছে মানুষের জন্য, খুবই ইজি। এটা ফ্লাইওভার গুলো হয়ে গেছে NH 19-এর, মানে কিছু কিছু বাকি আছে, যখন কমপ্লিট হয়ে যাবে 1-2 বছর পরে দিল্লি আসা কোনো ব্যাপার না। একটাই রাস্তা ধরলে একটাই রাস্তা কিন্তু দিল্লি এন্টার হয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, এখন বেরিয়ে পড়ছি, দিয়ে সোজা বেরাবো। আর এক্সপ্রেসওয়েতে উঠি, তার আগে গাড়িটা ফুল ট্যাঙ্ক করতে হবে, কারণ এক্সপ্রেসওয়েতে কিন্তু কোনো পাম্প পাবো না বা খাওয়ার জায়গা পাবো না, এগুলো কিন্তু মাথায় রাখছে। এক্সপ্রেসওয়ে এইগুলো কিন্তু ধ্যান রাখা দরকার ওঠার আগে। যেহেতু ন্যাশনাল হাইওয়ে যেখানে সেখানে পেট্রোল পাম্প পাবো, যেখানে সেখানে খাওয়ার জায়গা পাবো, যাই কিছু খেতে পাবো, কিন্তু এক্সপ্রেসওয়ে কিন্তু পাবো না। যদিও 173 কিলোমিটার, খুব একটা 173 না, 150-52 হবে। এখান থেকে 173 কিলোমিটার বুথ খোলসা পর্যন্ত, তার মধ্যে এক্সপ্রেসওয়েটা পড়ে যাচ্ছে। খুব বেশি রাস্তা যদিও না, তবুও গাড়িটা ফুল ট্যাঙ্ক করবো আগে কোনো পাম্প দেখে। তো চলো, আর কথা না বাড়িয়ে বেরাই। হোটেল থেকে বেরিয়ে পাম্প পেয়েছিলাম, এখানে ফুল করে নিলাম। 2970 টাকার আবার তেল এসছে, 33 লিটার। এখানে 89 টাকা করে লিটার, 89 টাকা 51 পয়সা। আর কালকে গাড়ি চালিয়েছি 772 কিলোমিটার, তার আগের দিন 618 কিলোমিটার, টোটাল 1309 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি। আজকেও 775 কিলোমিটার জার্নি।
এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। সকাল সকাল বেরিয়ে যাওয়ার জন্য, কুয়াশা নেই। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এইটা যে কালকে কুয়াশা ছিল, গাড়ি চালাতেই পারিনি। আজকে একদম ফগ নেই, পুরো ফগ ক্লিয়ার। ঠান্ডা পড়েছে, মানে ভালোই ঠান্ডা, যার জন্য আমি আবার মোটা গেঞ্জি পরে নিয়েছি। কিছু করার নেই, ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে, যার জন্য। চা খাওয়ার জন্য দাঁড়ালাম একদম হরিয়ানা বর্ডারে। মানে এখান থেকে সামনে টোলগেট আছে, টোলগেটটা পার করলেই আমরা হরিয়ানা এন্টার হয়ে যাবো। আর এটা হচ্ছে একদম ইউপির লাস্টে। তো ভালো রকম ঠান্ডা লাগছে, মানে চা করছে, চা বানাচ্ছে। এখানে বললো যে চা খেয়ে নি, নাহলে এক্সপ্রেস হতে উঠে গেলে আর কিন্তু চা খাওয়ার জায়গা পাবে না। সকালবেলা যদি গাড়ি না টানা যায় তাহলে মজা নেই। আজকে কুয়াশা নেই, আজকে গাড়িটা টানা যাচ্ছে 100-100, এটাই মজা লাগছে। আর পারফরমেন্স কি বলবো, ফোর্ডের পারফরমেন্স সকালবেলা ও মাইম বলাই। বাবা, বিয়ে বাড়ি জাগুয়ার রিকভার করে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না তো। অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। না না, অ্যাক্সিডেন্ট হয়নি। হ্যাঁ, এই যা মা, বিয়ে বাড়ি জাগুয়ার নতুন, এখনো ফুল সাজানো আছে। এসে গেল ইস্টার্ন প্রিপেয়ারের টোল গেট। একটাই টোল পড়বে প্রথমে আর লাস্টে একটা। এত লম্বাটা জার্নিতে যদি একটা ইয়ে না থাকে, ভালো লাগে না ঠিক। মানে একটা এক্সপ্রেসওয়ে না থাকে ঠিক যেন মজা লাগে না, তাই না? ন্যাশনাল হাইওয়ে দিয়ে এসে এসে একটা এক্সপ্রেসওয়ে দরকার ছিল। এখন বাজে পুরো 6:59 আর 110 কিলোমিটার মতো রাস্তা এই যে ইস্টার্ন প্রিপেয়ারটা কমপ্লিট করতে, NH 40 করে উঠতে উঠতে দেখি কত সময় লাগে। এখানে চ্যালেঞ্জ করা যায় বা এখানে গাড়ি টানা যায়, সবকিছু করা যায়, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে কিন্তু রিস্ক নেওয়া যাবে না। ন্যাশনাল হাইওয়েতে প্রচুর গাড়ি থাকে, বাইক থাকে, সবকিছু থাকে। যার জন্য আমি বলছিলাম যে যারা নতুন, অত ভালো গাড়ি চালাতে পারো না বা অত, তারা কিন্তু এক্সপ্রেসওয়ে ধরে আরামসে রাখতে পারো। কারণ একটু খরচা বেশি হবে কিন্তু কোনো রিস্ক নেই না। কারণ যখনই না কানপুর ক্রস করে যাবে ন্যাশনাল হাইওয়ে, তখন ন্যাশনাল হাইওয়ের মানে গাড়ির চাপ যে কতটা বেড়ে যাবে। কারণ এই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এই রাস্তাটা না 4-5টা রাস্তা বলতে পারো। একটা হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে বলতে পারো, NH 19। একটা বলতে পারো চেন্নাই দিল্লি হাইওয়ে, একটা বলতে পারো কন্যাকুমারী শ্রীনগর হাইওয়ে, একটা বলতে পারো আগ্রা দিল্লি হাইওয়ে। মানে সব জায়গার গাড়ি একদম পুরো এক জায়গায় হচ্ছে, তো মানে প্রচন্ড কিন্তু চাপ থাকে। একটু এদিক ওদিক হলেই কিন্তু লরির গায়ে, ট্রাকের গায়ে ঘেঁষে যাবে। কারণ এত ট্রাক এই রোডে। 4টে এক্সপ্রেসওয়ে ধরবে দিল্লি, একদম পুরো বিহারের ঔরঙ্গাবাদ পর্যন্ত আসবে। ঔরঙ্গাবাদ থেকে পাটনা রোড ধরবে, ধরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লখনৌ, ওখান থেকে আগরা লখনৌ এক্সপ্রেসওয়ে আগ্রা ইনার রিং রোড ধরে ফের যমুনা এক্সপ্রেসওয়ে ধরবে, যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডা থেকে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি। ব্যাস, একদম ইজি। আর যদি মনে করো যে আমার মতো এটা ধরে NH 19 ধরেই আসতে যাবে, একটু রিস্ক আছে, বাট সেটাও একদম সোজা দিল্লি। আর যদি মনে করো যে দিল্লি যা ঢুকবে না, কাশ্মীর থেকে বেরিয়ে যাবে, তাহলে ইস্টার্ন বা ওয়েস্টার্ন ধরো, পালবালার ঠিক আগে থেকে NH 40 করে গিয়ে উঠবে, সোজা বেরিয়ে যাও একদম পুরো জম্মু কাশ্মীর যেখানে যাওয়ার বেরিয়ে যাও। কি রাস্তা সত্যি, এই জন্য বলে এক্সপ্রেসওয়ে এর মজাই আলাদা। মানে সকালবেলা খুবই মজা, সন্ধ্যাবেলা থেকে খুব ঘুম লাগে। সকালবেলা যখন এনার্জি থাকবে এক্সপ্রেসওয়ে ধরো, মানে যে কি মজা, সে যারা না এসেছে এক্সপ্রেসওয়ে তারা বুঝতে পারবে না। হ্যাঁ, মানে 130, 40, 50 তোমার গাড়ির স্পিড তুমি মোটামুটি 60, 70, 80 পর্যন্ত চালাও, কোনো সমস্যা নেই। রাস্তার কন্ডিশন কি, একটা গরু ছাগল পর্যন্ত রাস্তায় আসতে পারবে না। খুব রেয়ার একটা দুটো গাড়ি, খুবই রেয়ার। আর এইদিকে হচ্ছে সানরাইজ, কি দুর্দান্ত লাগে দেখো একবার। তবে একটা কথা, এই রাস্তায় কিন্তু কেউ গাড়ি খেয়ে মদ চালাবেন না, সরি মানে ড্রিঙ্ক করে কেউ, এখানে কিন্তু পুরো বিশাল রেস্ট্রিকশন। মানে ড্রিঙ্ক করে কিন্তু ড্রাইভ করবেন না। তারপর আরেকটা জিনিস, বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া আছে, ড্রাইভ ডোন্ট ফ্লাই। মানে গাড়ি কিন্তু ওড়াবেন না, রাস্তায় চালাবেন। আচ্ছা, তারপরে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, 70 মিটার ডিস্টেন্স মেনটেন করবেন। যাই হোক, মোটামুটি চেক আপ করে কিন্তু এখানে, ড্রিঙ্ক চেক আপ করে। তো সেই জন্য বললাম, এখন সকালের দিকে হয়তো নেই, কিন্তু একটু বেলা হয়ে গেলে কিন্তু রাস্তায় চেক আপ করে। এক্সপ্রেসওয়ে তো এই যে বেরিয়ে যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। তো যাই হোক, যমুনা এক্সপ্রেসওয়ে আর প্রিপেল এক্সপ্রেসওয়ে ক্রস হয়ে গেল এখানটাতে। তো রাত্রে কিন্তু খুবই রিস্ক থাকে, রাত্রে এইসব রাস্তা। যার জন্য কালকে আমি মোটামুটি 9:10 নাগাদ আমি ঢুকেছিলাম ইয়েতে, জামের জন্য আটকে গেছিলাম ওই যে হোটেলটাতে। যদি এনার্জি থাকতো, যদি মনে হতো, আমি কিন্তু যেতে পারতাম, কিন্তু যেহেতু এক্সপ্রেসে ধরবো বলে আমি ইচ্ছা করে যাইনি। আমি সকালবেলা এটা ক্রস করবো। ওহো, মেট্রো, দিল্লি মেট্রো যাচ্ছে দেখো।
ওহো হ্যাঁ, দিল্লির না, এটা গাজিয়াবাদের মেট্রো। তো ওয়েস্টার্ন প্রিপেয়ার থেকে ইস্টার্ন প্রিপেয়ারটা আমার বেশি ভালো লেগেছে। আমি ওই জন্য ভাবলাম যে দুটো রাস্তায় আমি ফলো করব, দেখি ওয়েস্টার্ন দিয়ে তো ফিরেছিলাম, এবার ইস্টার্নটা দেখি। ওহো, গাজিয়াবাদ মেট্রো, গাজিয়াবাদ গাজিয়াবাদের মেট্রো, হ্যাঁ এই যে, আহা কি সুন্দর লাগছে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। সকাল থেকে আমরা 186 কিলোমিটার চলে এসেছি অটোমেটিক। আর এই যে NH 45 উঠতে পারলে এখন আমাদের যেতে হয় 591 কিলোমিটার। তার মানে অনেকটাই। আমি ভেবেছিলাম প্রথমে জম্মু যাব, কিন্তু আবার ভাবলাম না, জম্মু না, উধমপুর পর্যন্ত চলে যাই, কারণ উধমপুর পর্যন্ত চলে গেলে আমি অনেকটা এগিয়ে থাকবো। কাল সকালে যখন আমি বেরাবো আমার গাড়ি প্রথমের দিকে থাকবে। থ্যাংক ইউ, কাইন্ডলি ভিজিট এগেন। এখান থেকেও কিন্তু দিল্লির এক্সিট। হ্যাঁ, এই এক্সিটটা কোনটা? না, এটা দিল্লির এক্সিট, তাই তো? পরের এক্সিটটা ওই পানিপথের এক্সিট আগে দেখাচ্ছে, ওই আম্বালা পানিপথ। ভুল হয়ে যেতে পারে, এখানে কিন্তু একদম কাছাকাছি। এটা ছিল দিল্লির এক্সিট, আর ওই সামনে হচ্ছে পানিপথের এক্সিট। আমরা পানিপথের দিকে যাবো। ওই আবার দেখা যায় সোজা গেলে পালপালে, দেখো এইখানে লেখা আছে, দেখো এই যে ন্যাশনাল হাইওয়েতে নেমেই এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে জাম শুরু। এখনো পর্যন্ত 110 কিলোমিটার আসলাম আমরা, 1 ঘন্টায় একটা জায়গায় একটা গাড়ি দেখতে পেলাম না। ন্যাশনাল হাইওয়েতে এই অবস্থা। তবে ওই যে কৃষকদের যে একটা ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে, সেটার জন্য এই জামটা। জানি না যে এটা কখন ক্রস করতে পারবো, বুঝতে পারছি না। দেখো অবস্থা, দেখো NH 44 ওঠার পরে এই অবস্থা, পুরো রেড। কি কারণে বুঝতে পারছি না সকালবেলা। মেন হাইওয়েটা এইটা, কিন্তু আমরা নিচের সাইডে আছি সার্ভিস রোডে। মেন হাইওয়ে বললো বন্ধ, আমাদেরকে সার্ভিস রোডে ঢুকিয়ে দিল একজন। সকালবেলা এত ট্রেনে এসে যে সময়টা বাঁচালাম, সে সময়টা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই সামনে প্রচন্ড জাম, এখান থেকে পুরো দেখাচ্ছে একদম রেড। এখন আমরা এই বাঁদিকে শনিপথের ভিতর দিয়ে যাওয়ার একটা প্ল্যানিং করেছি ম্যাপ দেখে, এই বাঁদিক দিয়ে। কারণ সামনে সব উল্টো আসছে, দেখো সব গাড়ি ঘুরে আসছে কিন্তু এইসব ইউটার্ন মেরে। যাওয়ার কোনো লাইন নেই এখানে, দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কিন্তু এই যে আমরা এখান থেকে লেফট নেবো, আমরা ওইটা ধরছি না, এখান থেকে লেফট নিয়ে আগে গিয়ে আবার উঠবো। 334B এটা, কিছু করার নেই, এখন উঠতেই হবে। না হলে ওই রাস্তায় কতক্ষণ যে ফেঁসে থাকবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাকে 50 কিলোমিটার মতো ঘুরে যেতে হচ্ছে এক্সট্রা, কিছু করার নেই। चोरी चोरी दिल तेरा चुराए স্টেট হাইওয়ে 709 দিয়ে যাচ্ছি, আর 16 কিলোমিটার পরে আমরা NH 44 উঠে যাব। পানিপথের কাছাকাছি আর কি, এটা পানিপথ রোড পানিপথ রোড। फाइनली NH 44 मेरी जान, NH 44 मेरी जान। অনেক ভালোবাসি এই রাস্তাটাকে, আর এই রাস্তাটা আজকে আমাকে ভোগালো। খুব ভালো লাগে এই রাস্তাটা। 11:44 বাজে, আর এখান থেকে আম্বালা হচ্ছে 86 কিলোমিটার, জালন্ধার 258 কিলোমিটার। দেখি ইচ্ছা আছে হরিয়ানাটা ক্রস করে পাঞ্জাবে যখন এন্টার করবো, তারপরে দুপুরে লাঞ্চ করবো। আর আমার একটু দাঁড়া থাকে ঈশানীর চা খাওয়ার জন্য, না খাওয়ার প্রশ্ন ওঠে না। টয়লেট পাই, ওই যেরকম পাম্পে গেলাম, টয়লেট গেল, আমি করলাম, রিফিল করলাম। তারপরে আমাদের তো পুরুষ মানুষ রাস্তার ধারে ছেড়ে দিলাম, হয়ে গেল। আমাদের অত সময় নষ্ট হয় না, কিন্তু মহিলাদের জন্য সময় নষ্ট হয়। এখন ভালো ফুয়েল পাম্প হোক বা কোনো রেস্টুরেন্ট হোক, দাঁড়াতে হবে। মোটামুটি 15-20 মিনিটের গল্প আছে, আমাদের তো 2 মিনিট। যারা জানে তারা জানে। যাই হোক, তারপরে চাটা খেলাম, আমার সময় নষ্ট হলো কিছুটা।
তারপরে আবার এই বেরিয়েছি। আর দিনের বেলা একটু ন্যাশনাল হাইওয়ে জাম থাকে, তোমরা জানো, আগের তো দেখোইছো, এই হিসেবে জাম চলছে। নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম জাম থাকে। এই যে যাচ্ছে পাঞ্জাবের ট্র্যাক্টর, একটা দুটো তিনটে চারটে করে ট্র্যাক্টর আছে একটা এতে ট্র্যাকের উপরে। গাছগুলো দেখো এখন সব পাতাহীন, এখনো পাতা আসেনি, আসছে পাতা সব কিছু কিছু কচি কচি পাতা। ও বাবা, পিছনে এক অডি এসে গেছে বাবা। যাও 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 যাও, অডিকে তো সাইড দিতেই হবে। আবার আমাদের NH44 থেকে একটা সরু গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিল পাঞ্জাবের মধ্যেই। কেন জানি না, NH44 মনে হয় আবার বন্ধ আছে, আবার ঘুরে 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 যেতে হচ্ছে। কি যন্ত্রণা এর। সব গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই পাস হচ্ছে, কেউ কিন্তু NH44 দিয়ে যেতে পারছে না। NH44টা এই কৃষকদের জন্য খুব গন্ডগোল। কোথায় কোথায় এরা আন্দোলন করছে, একদম পুরো রাস্তা বন্ধ হয়ে গেল সব জায়গায়। পয়সা দেবে কোথায়? দেখো এখানেই আমাদের অফরোডিং শুরু হয়ে গেল। কিসের জন্য পাশে নিচ্ছে এখানে আবার? কি রাস্তা দিয়ে ঢোকালো? কি জানি, এটা বুঝতেই পারছি না। না, আমরা প্রথম দিন এসে আমাদের পুলের জন্য টাকা দিতে হলো। এই পোলটার জন্য টাকা নিল, 20 টাকা দিলাম। সবার কাছে চাঁদা তুলছে, আর আজকে এদের মকা। এই যে গাড়ি ঢুকছে, সব বাইরের গাড়ি। সত্যি তো বলতে এইসব কারণে গুগল ম্যাপ লাগে, যে রাস্তাটা সিলেক্ট করে মেন রাস্তা বন্ধ, এখন ভিতর দিয়ে যেতে হবে, এখন কিছু করার নেই, গুগল ম্যাপ দেখতেই হবে। NH44 না ওঠা পর্যন্ত সব গাড়ি ঘুরে যাচ্ছে, সব গাড়ি। এইটাই আজকে রাস্তাটা ভুগিয়ে দিল। সকালবেলা এত সুন্দর আসলাম, আর এই সময় এসে NH44 ধোকা দিয়ে দিল আজকে। ও ফাইনালি NH44। আর ধোকা দিস না রাস্তার, আর ধোকা দিস না। 15 কিলোমিটার গ্রামের মধ্যে দিয়ে আসলাম, 15 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা সময় এক্সট্রা লেগে গেল। আবার একটাই ঢুকেছি আর 1:43-এ বেরাচ্ছি, মানে 43 মিনিট পুরো এক্সট্রা লেগে গেল। NH44 দিয়ে গেলে কোথায় চলে যেতাম। এত 1 ঘন্টা করে যে সময় নষ্ট হয়ে যায়, তখন 1 ঘন্টা সময় নষ্ট হলো, এই 1 ঘন্টা সময় নষ্ট হলো, তাহলে পারা যায়। ধাবায় দাঁড়ালাম খাওয়ার জন্য দুপুরবেলা। এই যে NH44 চলে যাচ্ছে, আর এই পিছনে ধাবাটা খাবার দিয়ে গেছে। 1 প্লেট ভাত বলেছিলাম, ভাত দিয়েছে অল্প একটা, সবজি দেখো কত বড় বড়। এরা ভাত খায় না তো, ওই জন্য ভাত খুবই কম দেয়। এইটুকু 100 টাকা প্লেট, আর এগুলো 120 টাকা ডাল, আর ওটা মনে হয় 180 টাকা মটর পনির, আর স্যালাড দিয়েছে, আর 2টো তান্দুরি বলেছি, তান্দুরি এখন আসেনি। নর্মাল হোটেলে এসেছি তাই এই, আর একটু ভালো হোটেলে গেলে তো 250 টাকা 300 টাকা করে এক একটা, মানে ডাল ফ্রাই 250 টাকা, মটর পনির। তো যাই হোক, কিন্তু ভাত তো এরা খুব বেশি দেয় না, খুব সমস্যা এটা। পাঞ্জাব, হরিয়ানা, ইউপি একদম ভাত খায় না এরা। রুটি বলেছি, আর কি করা যাবে, এখন এই খেয়ে নি, মতো পেট ভরবে না, এই খেয়ে আবার রওনা দিতে হবে আমাদের মাঠের রাস্তা। সন্ধ্যাবেলা জম্মুতে গিয়ে একটা ফেমাস জম্মুর রাজমা চাওয়াল খাবো, মোটামুটি ঠিক করে রেখেছি। যতক্ষণ না ঢুকতে পারছি ততক্ষণ পর্যন্ত পেট ভরে ভাত খাওয়া যাচ্ছে না। ছোট ছোট রুটি 10 টাকা করে, আর এই ভাত, কিন্তু টেস্টি আছে না, এত বাটার আর দেয় যে এমনি টেস্টি হয়ে যায়। টেস্টি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, 380 টাকার খেলাম এখানে। মানে কি বলবো, এই যে ভাত দিয়েছে মাসির হোটেলে, আমাদের এখানে মাসির হোটেলে আমরা খাই, ও তো মনে ওরম ভাত ফ্রি দিয়ে দেয়, পয়সা নেয় না। কলকাতা একরকমের, বাইরে কলকাতার মতো সত্যি, কলকাতার মতো বাইরের স্টেটে দাম বেশি হবে, ও বলে লাভ নেই। অতিরিক্ত বেশি, মানে এই নর্মাল ধাবায় খেয়েছি তাই। এই আর একটু ভালো ধাবায় গেলে কি অবস্থা বুঝতে পারছো। যাই হোক, আর কি করা যাবে, আর কিছু করার নেই। ভাত না খেলে তো আর চলে না, যতই কেক বিস্কিট চিপস Actually খাই না কেন। আমাদের গায়ে লাগে কেন, আমরা যেহেতু মানে কলকাতার ভীষণ তো ঘুরি, ওর জন্য আমাদের। আর সবথেকে বড়, যারা কলকাতা খেয়ে অভ্যস্ত তাদের গায়ে লাগবে, স্বাভাবিক এটা। আর যারা বছরে একবার করে ঘোরো তোমরা, ঘোরে আর কি, তাদের অতটা গায়ে লাগে হ্যাঁ, না। সবসময় বেড়াই তো আমরা বাইরে, যার জন্য ওর জন্য সত্যি গায়ে লাগে। আমাদের একটু কলকাতা বাজেট ফ্রেন্ডলি হলে ব্যাপারটা ভালো হয়। কলকাতার খাবার দাবার খেয়ে অভ্যস্ত তো, যাই হোক, আর কি করা যাবে, এখন বাইরে যখন বেরিয়েছি তো খেতেই হবে। না খেয়ে তো আর কেক বিস্কিট খেয়ে তারপরে সারাক্ষণ থাকা যায় না। তো চলো এবার বেরাই এখান থেকে ডিরেক্ট একদম। ইচ্ছা আছে জম্মু গিয়ে রাজমা চাওয়াল খাবো, ততক্ষণ পর্যন্ত নামবো না গাড়ি থেকে। তোমার চা হবে ওখানে গিয়ে, আর রাজমা চাওয়াল হবে ওখানে গিয়ে।
আর যদি তার মধ্যে খুব জেদা যদি করে সন্ধ্যা হয়ে যায় তাহলে একটা চা খাইয়ে দিতে পারি। সকাল থেকে 451 কিলোমিটার চলে এসেছি, আর এখন 2:52 হয়ে গেছে টাইম। আর এখান থেকে 380 কিলোমিটার উদমপুর দেখাচ্ছে 10:30টায় পৌঁছাবো, এখন 8 ঘন্টা সময় লাগবে। টাইম হয়ে গেছে 6:32, আর আলো প্রায় নিভে আসছে, মানে সূর্যের আলো প্রায় অন্ধকার হতে যায়। আর তো রাস্তার ভিউ তেমন কিছু দেখাতে পারবো না, একটু চা খাচ্ছিলাম দাঁড়িয়ে। 223 কিলোমিটার আমাদের যেতে হবে উদমপুর পর্যন্ত যেতে গেলে। এখান থেকে আর জম্মুর বর্ডার, মানে লাখানপুর হচ্ছে বর্ডার পাঞ্জাব জম্মুর। তো আর বেশি দূর নেই, 10-12 কিলোমিটার দূরে। এখানে বলে খুব খিদে পেয়েছে, ওই জন্য একটা মল মতো দেখলাম, বেশ অনেক দোকান ফোকান আছে, তা বললো পিৎজা খেয়ে নিই আপাতত। জায়গাটা বেশ সুন্দর, অনেক কিছু আছে এখানে। ডাউন টাউন অ্যাকচুয়ালি, এটা ডাউন টাউন মল। তো এই পিৎজা হাটে যাচ্ছি পিৎজা খাওয়ার জন্য, ম্যাকডোনাল্ডস আর গেলাম না। এখানে KFC আছে, আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। ফাইনালি এতক্ষণ পরে এলো আমাদের পিৎজা হাটে অর্ডার দিয়ে প্রায় আধা ঘন্টা বসে থাকতে হলো। টাইম হয়ে গেছে এখন 8:44, আর আমরা চলে এসেছি 707 কিলোমিটার ইউপি থেকে। ভেবেছিলাম নাইট ড্রাইভ করবো না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। যেহেতু নাইট ড্রাইভ করবো, তবে একটা জিনিস বলে দিই, তোমরা যদি নাইট ড্রাইভ করো, নাইট ড্রাইভে প্রথম কথা কাউকে লিফট দেওয়া যাবে না, আমার হয়তো জায়গায় নেই। আর গাড়ি সবসময় লক থাকবে, যদি পুলিশ দাঁড়ো করায় জাস্ট একটু উইন্ডোটা নিচে করে কথা বলতে হবে, কি প্রবলেম। লক খোলা যাবে না, উইন্ডো কিন্তু নিচু করা যাবে না, সেফটি আগে ধ্যান রাখতে হবে নাইট ড্রাইভে। তো চিন্তা করলাম দেরি যখন হয়েছে, পিৎজা খেয়ে আরামে বেড়াই। আর কিছুটা গেলেই লাখানপুর, মানে বর্ডার জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের ঢুকে যাব। তারপরে দেখা যাক কটার সময় জম্মু পৌঁছাই। এখন তো 8:47, ওখান থেকে উদমপুর কটায় পৌঁছাই সেটাও তোমাদেরকে বলবো। এই আমরা ঢুকে যাচ্ছি পাঞ্জাব ছেড়ে জম্মুতে। এই সামনে একটা নদী আছে রাবি রিভার, এই রাবি রিভারটা হচ্ছে বর্ডার। পাঞ্জাব থেকে জম্মুতে আমরা ঢুকে গেলাম। তো যাই হোক, অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ করতে হয় রাস্তায় চলতে চলতে, কি আর করা যাবে। ভেবেছিলাম যে 9টার মধ্যে 9:30টার মধ্যে উদমপুর পৌঁছে যাব, আরামসে হোটেল নিয়ে থেকে যাব, কাল ভোরে বেরিয়ে যাব। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম জম্মু রোডে। এবারে হচ্ছে প্রথম জম্মুর টোল দেবো। লাখানপুর মার্কেটটা বেশ জমজমাট, রাত হয়ে গেছে এখন। এখান থেকে সব মানে বাস ফাস ছাড়ে তো রাত্রেবেলা, তাই না? অনেক বাস ট্রাক সব এখান থেকেই হয়, তাই দেখছিলাম বেশ ভালোই জমজমাট। 90 কিলোমিটার জম্মু, কাটরা 138, সাম্বা 50, উদমপুর 158। ভালোই হয়েছে এই রাস্তাটা, রাতের বেলা ক্রস করছি। যখন ফিরেছিলাম তখন ভোরবেলা ক্রস করেছিলাম, ভোরবেলা মানে 2টা নাগাদ ক্রস করেছিলাম। এখন ক্রস করছি রাত 10টা বাজে। দিনের বেলা ক্রস করতে গেলে বুঝতে পারছি এখন যে কি জাম হতো এই রাস্তাটায়, আর কত পরিমাণ অযোগ্য লাগবে। আজকে সকালবেলা 2 জায়গায় NH-44 ওই এর জন্য বন্ধের জন্য আমাদের ঘুরে আসতে হলো। ওখানে 1-2 ঘন্টা আমাদের লেট হয়ে গেল, না হলে আমরা 7টা 7:30 নাগাদ এই জায়গাটা ক্রস করতাম। লাখানপুর থেকে এই জম্মু বাইপাস পর্যন্ত এই যে এত ডাইভার্সন, একটা রাস্তা সোজা নেই, মানে একটা ডাইভার্সন ক্রস করছি, গিয়ে একটুখানি যাচ্ছি, আবার ডাইভার্সন, পুরোটা ফেলাই আবার হচ্ছে। যে যেই থেকে যাচ্ছে সে সেই থেকে যাচ্ছে। ট্রাক গুলো দেখো সব এক জায়গায়, আর এই থেকে মানে উল্টো পাল্টা, রাস্তার কোনো সিরিসারা নেই। এই থেকে এসে এদিকে উঠে যাচ্ছে, এই থেকে সেদিকে উঠে যাচ্ছে, কি জঘন্য রাস্তা। মানে 50 কিলোমিটার ধরে এরকম রাস্তা দিয়ে আসছে, পুরো রাস্তাটাই কাজ হচ্ছে গো।
উল্টো দিক থেকে গাড়ি আসছে, মানে কোনো রাস্তার কোনো, যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে চলে যাচ্ছে। ব্যাস দুনিয়া ব্যাপার থেকে ডিপার মারতে মারতে যাচ্ছে। উপরে ফ্লাইওভার গুলো কি বড় বড় ফ্লাইওভার, এক হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে যা রাস্তা হবে না। হ্যাঁ দেখো জম্মু সিটিটা দেখা যাচ্ছে, জম্মু বাইপাস দিয়ে বেরাচ্ছি রাত্রেবেলা, পুরো জম্মু সিটিটা পুরো একদম লাইট জ্বলছে, দারুণ লাগছে না? কতটা ভালো নামলাম না রাত্রেবেলা বলে, কিন্তু হেভি লাগছে, বাইরে ভালোই ঠান্ডা। আর 1 কিলোমিটার মতো গেলেই জম্মু বাইপাস শেষ হয়ে যাবে, তারপরে একটা ধাবা দেখে দাঁড়াবো। না না এ বলছি যে ভালো টুরিস্ট যাচ্ছে, দেখো কতগুলো টুরিস্ট, আরো আগে 2-4টা গাড়ি বেরিয়ে গেছে। তাহলে এই রাত 12টার সময় টুরিস্ট যাওয়ার মানেটা কি? সবাই এগিয়ে যাচ্ছে ভোর ভোর পার হয় বলে, ব্যাপারটা বুঝতে পারছো? আর তুমি যদি রাত্রে হোটেলে পড়ে ঘুমাও, তুমি আর পার হতে পারবে না, বুঝলে? আজকে রাত্রে কষ্ট করতেই হবে, নাহলে বেরোতে পারবে না। দেখো টুরিস্টের লাইন দেখো, খালি গাড়ি সব অমৃতসর থেকে আসে, তাদেরকে সব তুলে এনেছে, এখানে দাঁড় করিয়ে রেখেছে, গাড়ি সব লাইন দিয়ে হোটেলে খাচ্ছে আগে, বুঝলে না? বাঁ সাইডে সব গাড়ির লাইন। এবার এই গাড়ি সব কাল সকালে বেরাবে, মানে বুঝতে পারছো? এই এখানে আটকে দিয়েছি কেন? দেখো এখানে কি অবস্থা, টোটাল গাড়ি এখানে সব আটকাচ্ছে, এখান থেকে যেতে দিচ্ছে না। আমি স্যারকে বলে কোনো রকমে রাজি করালাম, পুরো গাড়ি এখানে আটকাচ্ছে, মোটামুটি বেরিয়ে যায়। তো কোনো রকম এখান থেকে ছাড়বে না, মানে বলে না জম্মু থেকে যাও, ছাড়বো না। তারপরে আবার 100 টাকা দিয়ে কোনো রকমে রাজি করালাম, বলছে উদমপুরের আগে যাওয়া যাবে না, উদমপুরে কিন্তু থাকতে হবে, তো না হলে কিন্তু চাকরি থাকবে না। এখন উদমপুরের আগে যাবো না, উদমপুর পর্যন্তই যাবো, না গেলে কালকে বেরোনো যাবে না, এত ভিড় এইখানে, এত জাম। তাও হোটেলের বুকিং ফুকিং হেনা তেনা হাতে পায়ে পড়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে, সব ওইভাবেই টুকটাক করে, মানে এও করে বেরিয়ে যাচ্ছে। যতটা আগে যেতে পারবো উদমপুর পর্যন্ত ততটাই লাভ। ফাইনালি একটা ধাবায় দাঁড়ালাম, ধাবা এখানে অনেকগুলো আছে, তো এখানে রাজমা চাউল খাবো, এইখানে ফুলকপি আর রুটি খাবে। আর প্রচন্ড ঠান্ডা, মানে জ্যাকেট সোয়েটার পরে নিয়েছি, আর ক্যাপটাও চেঞ্জ করে নিয়েছি, মোটা ক্যাপ পরে নিয়েছি। অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু আগে দেখবো যে কোন জায়গায় গিয়ে লাইনে সব দাঁড়িয়ে আছে, আমাদের গিয়ে আগে লাইন দিতে হবে। সকালবেলা যে জম্মু থাকতাম ওখানে প্রচন্ড লাইন পড়ে, প্রচন্ড যাওয়ার মতন পরিস্থিতি থাকবে না। আজকে রাতে আর ঘুম হবে না, ঘুমোতে গেলে আর কালকে যেতে পারবো না। যাই হোক, পাম্পে থাকবো বলছিলাম, সেটাও হবে না, এখন গিয়ে লাইন দিতে হবে, তাছাড়া উপায় নেই। যা বুঝছি যে গাড়িগুলো ছাড়ছে সব গিয়ে ওখানে লাইন দিয়ে, আগে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা খেয়ে নিই, আমরাও গিয়ে লাইন দেবো। এই এসে গেল আমার রাজমা চাওয়াল, এই শাড়িটা এখন আছে নিজের খালি। তো আমি বললাম আমার খাওয়ার আগে ওর থেকেই ও আগে খাবে, তো যখন বললাম রাজমা চাওয়াল খাও, তখন না 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 না। রাত 1:05 আমরা জম্মু থেকে উদমপুর যাচ্ছি, মানে ভাবতেও অবাক লাগে সত্যি। প্রথম টানেলে ঢুকছি, এটা ছোট্ট টানেল, এখন সব ছোট ছোট টানেল হবে, চিরানি পার করার পরে বড় বড় টানেল পাবো। সব ট্রাক কিন্তু, সমস্ত ট্রাক কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। ট্রাক কিন্তু কালকে ছাড়বে 11টার পর, ট্রাকের লাইন দেখো কি অবস্থা। হ্যাঁ আমাদেরও দাঁড় করাবে আগে, কিন্তু ট্রাকের লাইনটা খালি একবার দেখো। এই 40 কিলোমিটার লম্বা ট্রাকের লাইন যদি কালকে ছাড়ে, তাহলে কি হয় বুঝতে পারছো, কেমন জাম হবে। ওই জন্য 11টার আগে সব প্রাইভেট গাড়িগুলো ছেড়ে দেবে, আর 11টার পরে এই ট্রাক সব খালি করবে। 11টার পরে প্রাইভেট গাড়ি ছাড়বে না। নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে কিন্তু এইসবগুলো অবশ্যই খবর রাখতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। কখন কোন রুটের গাড়ি ছাড়বে, যখন এরকম পরিস্থিতি তৈরি হবে, তো সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা এসে বললে আসতে মানে আটকে দেবে, তোমাদের হোটেলে স্টে করে যেতে হবে। তো 11টার মধ্যে কালকে বেরাতে হবে, আর কালকেই যাওয়ার দিন জম্মু থেকে, এইসবগুলো কিন্তু একটু ধ্যান রেখে আসবে তোমরা। কত ট্রাক, সত্যি মানে ভাবতে পারছি না যে কত ট্রাক এই রাস্তা দিয়ে পাস হয়। তুমি একসাথে এতগুলো ট্রাক দেখো না কোনোদিন? আমি নিজেও দেখিনি এত লাইন, এত ট্রাক আমি একসঙ্গে কোনোদিন দেখিনি, সিরিয়াসলি। পুরো 40 কিলোমিটার লম্বা ট্রাকের লাইন, 40 কিলোমিটার। খুব শিগগিরই আমাদের আটকে দেবে, খুব একটা দূর যেতে দেবে বলে মনে হয় না। এই সাইড দিয়ে যাচ্ছে হেরা করে, যেহেতু প্রাইভেট গাড়িগুলো আগে ছাড়বে সেই জন্য প্রাইভেট গাড়িগুলো আগে নিয়ে যাচ্ছে। একটা সময়ের পরে গিয়ে ট্রাক আর যেতে দেবে না, তখন ওই প্রাইভেট গাড়িগুলোকে আগে গিয়ে লাইন দিতে হবে, এই আর কি।
এসব ট্র্যাক সব লাইন দিয়ে আছে তো, দেখো পুরো ম্যাপে পুরো লাল দেখাচ্ছে, মনে হচ্ছে জাম হয়ে আছে। ম্যাপ তো আর বুঝতে পারছে না যে ট্র্যাক এমনি দাঁড়িয়ে আছে, ও দেখাচ্ছে জাম। সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কতটা জাম তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে কতটা ট্র্যাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো অটোমেটিক 15-16 কিলোমিটার চলে এসেছি, তারপরও এই অবস্থা। আর এই ট্র্যাক যখন সব ছেড়ে দেবে তখন কি অবস্থা হবে। হ্যাঁ, উদমপুর কিন্তু ক্রস করে চলে এসেছি, তারপরে দেখছি যেতে দিচ্ছে। যতটা যেতে যাই দিক, তত দূর এগিয়ে যাই, যতক্ষণ না পর্যন্ত না আটকাবে ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাবো। তাহলে টোটাল 882 কিলোমিটার চলে এসেছি সকাল থেকে। হ্যাটট্রিক করেছি, হ্যাটট্রিক 882 কিলোমিটার। হ্যাঁ, এখন বাজে 2:03। যতক্ষণ যেতে দেবে ততক্ষণ যাবো। এই ছোট ছোট গাড়িগুলো ফাঁক দেখে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো যতক্ষণ যেতে এই যে টুরিস্ট গাড়ি এইবার আটকাচ্ছে গাড়ি, এইবারে ছোট গাড়ি আটকাচ্ছে, সব টুরিস্ট গাড়ি এই সাইডে দাঁড়িয়ে রয়েছে। এখানে আটকাবে মনে হচ্ছে, দেখি ওই সামনের দিকে গিয়ে দাঁড়াবো, কতক্ষণ যায় দেখি, কতক্ষণ যেতে দেয় দেখি। সব ছোট গাড়ি এই বাঁ সাইডে, সব ছোট গাড়ি এইবারে এইখানে দাঁড় করিয়ে দিয়ে উদমপুরটা ক্রস করে এসেই এই হচ্ছে মেন আটকানোর জায়গা, তাই তো। ফাইনালি এইখানে আমাদের আটকালো, একদম ওখান থেকে ঢুকে সামনে গাড়ি মানে এ করে দিয়েছি। সকাল 8টার সময় ছাড়বে, 2:40 বাজে। কোন রকমে যাই হোক করে রিকোয়েস্ট করে এ করে ও করে সামনে গাড়ি লাগিয়ে দিয়েছি। পিছনে 2 থেকে 2.5 কিলোমিটার লম্বা গাড়ির লাইন, এইদিকে আমার পিছনে, এইদিকে 2.5 কিলোমিটার আমরা ক্রস করে এসেছি। আর ট্র্যাক তো 40-45 কিলোমিটার, কথা বাদ দাও, প্রাইভেট গাড়ির লাইন শুধু 2.5 কিলোমিটার। কত টুরিস্ট যে আটকে আছে, মানে কি বলবো। আমরা তো এই 2:40 এসে তাই এই অবস্থা। সেই মনে হয় আমি কি বলবো, মানে কাল দুপুর থেকে মনে হয় এখানে টুরিস্ট আটকে আছে, এত গাড়ি। এখন অন্ধকারে ভালো করে দেখাতে পাচ্ছি না, ভাবছি একটু রেস্ট নেই, এত চারিদিকে হইচই হচ্ছে না, রেস্ট নেওয়ার মতন অবস্থা নেই। তবুও গাড়ির মধ্যে একটু রেস্ট নিতে হবে। কালকে ফার্স্ট বেরোতে হবে, একদম প্রথমের দিকে আমি আছি, চেষ্টা করবো একদম প্রথম বেরিয়ে ট্রেনে বেরিয়ে যাওয়ার, তাহলে ফাঁকায় বেরোতে পারবো। তো সত্যি কপাল ভালো যে জম্মু থাকিনি বা উদমপুর হোটেল নিইনি, মানে সত্যি কপাল ভালো, ডিরেক্ট চলে এসেছিলাম এখানে সামনে এসে। যদি হোটেল নিতাম সকালবেলা ওই উঠে গড়িমসি করতে বেরাতেই আমরা ভাবছিলাম বোধহয় আমরাই রাস্তায় বলছিলাম না যে আমরাই সবার আগে যাবো, আমাদেরকে সব তার আগে 2 কিলোমিটার লম্বা লাইন দিয়ে বসে আছে। এই জায়গাটায় আমি প্রথম গাড়ি লাগিয়েছিলাম, এই জায়গাটায়। এখান থেকে আমার গাড়ি হটিয়ে দিল, এখানে রাখতে দিল না। কি অবস্থা দেখো এখানে গাড়ি, এইসব এখানে এত ভিড়। গাড়ি সবে সকাল হলো আর এই হচ্ছে পরিস্থিতি, দেখো অবস্থা একদম। মর্নিং ওই সামনে ছিলাম আমরা, ওখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে তাড়া দিয়ে। আর অবস্থা দেখো, ওটা গাড়ি এই দিক থেকে আসছে, এটা হচ্ছে এটা যাওয়ার রোড জম্মুর দিকে, আর এইদিকে হচ্ছে শ্রীনগরের দিকে যাব। কত গাড়ি শ্রীনগরে যাওয়ার জন্য ওয়েট করছে, দেখো কত গাড়ি। দেখো পিছনে পুরো একদম লম্বা, মিনিমাম 4-5 কিলোমিটার পর্যন্ত গাড়ির জাম। আর ট্র্যাক তো 40 কিলোমিটার আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ট্র্যাক তো এখন ছাড়বে না, শুধুমাত্র প্রাইভেট গাড়ি। এবং এটা হচ্ছে এইদিকে যাওয়া জম্মু যাওয়ার রাস্তা, সে রাস্তায়ও গাড়ি লাইন, আমার গাড়িও ওই রাস্তায় আছে। আর এটা তো যাওয়ার রোড ফুল ভর্তি। মানে সিচুয়েশনটা একবার খালি দেখো, 6:30 পর্যন্ত, সেই রাত 2 থেকে 2:30 থেকে 6:30 পর্যন্ত গাড়ির মধ্যে বসে আছি, কোনো ঘুম নেই, কোনো কিচ্ছু নেই। একবার গাড়ি এখানে পাঠায়, একবার এখানে পাঠায়, এই করছে, নেই কোনো টয়লেট নেই কিচ্ছু। মানে কি পরিস্থিতি গাড়ির মধ্যে হচ্ছে। সারাদিন 830 কিলোমিটার গাড়ি চালানোর পরে সারা রাত্রি গাড়ির মধ্যে থাকতে হবে, যেমন পরিস্থিতি কেমন বুঝতেই পারছো। খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ। এত ঠান্ডা, তার মধ্যে হঠাৎ করে কলকাতা থেকে এসেছি তো, মানে ঠান্ডাও লাগছে প্রচন্ড, 8 ডিগ্রি টেম্পারেচার। আগে যখন ছিলাম তখন 8 ডিগ্রি মালুম হতো না, কিন্তু এখন 8 ডিগ্রি বিশাল ঠান্ডা লাগছে। মানে অভ্যাস নেই তো, কলকাতা থেকে অভ্যাস হয়ে গেছে। 2-3 মাস কলকাতায় ছিলাম, 2 মাস মতো, আবার ঠান্ডাটা সইতে সময় লাগবে। সারা রাত ঘুম না, সারাদিন গাড়ি চালিয়েছি, মানে কি পরিস্থিতি একটা, মানে বলার মতো না। আমাদের কপালটাই খারাপ যে যেদিন কলকাতা ফিরেছিলাম সেদিনও 9 ঘন্টা, তাও সেটা অনেক ভালো পরিস্থিতির মধ্যে। সকালবেলা বেরিয়ে 8টার সময় বেরিয়েছিলাম, 10টার দিকে জাম পেয়েছিলাম 2 ঘন্টা, মানে এনার্জি ছিল ফুল। আর মানে ওই টয়লেটের প্রবলেম ছিল না, আর এত লোক ছিল না। ও ফাইনালি ছাড়লো, এবার আমাদের বেরানোর পালা। 7:30, 7:30 পুরো ছাড়লো। এখান থেকে 40 কিলোমিটার দূরে হচ্ছে ওই যে জায়গাটা ভেঙে গেছে, এইটা বেরোতে পারলে জাহান শান্তি।
হ্যাঁ, বাধ্যতামূলক এই রাস্তার আগে ছাড়ছে কেন বলো তো? কারণ গাড়ি সব তো আটকে গেছে, হুম। জম্মু যাওয়ার গাড়ি। দেখো ট্রাক কিভাবে আটকে গেছে, দেখো। তাও তুমি এদিকে ঢুকেছিলে বলে, হ্যাঁ। নাহলে একদম। ডান সাইড থাকলে আমার পুরো পিছনে যেতে হতো। হ্যাঁ, বুদ্ধি করে এদিকে ঢুকিয়ে দিয়েছিল। কি অবস্থা! উফ, বাবা ছুটি ছুটি, চলো আগে চলো এখান থেকে। আবার না ওই আগে গিয়ে আটকে দেয়। শুধুমাত্র এই গাড়িগুলোর জন্য এখানে ট্রাক গুলো কত লাইন পড়ে গেছে। শুধুমাত্র যেহেতু যাওয়ার গাড়িগুলো দুটো রাস্তায় ব্লক করে দিয়েছে, জম্মু যাওয়ার গাড়িগুলো পুরো আটকে গেছে। দেখো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এটা হচ্ছে কাশ্মীর, তাই তো? যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর অবস্থা। দেখো ও রোদটা উঠছে খালি, দেখো পাহাড়ের ফাঁক দিয়ে। শুধু সৌন্দর্য দেখলে হবে না, এর ব্যাক সাইডটাও দেখতে হবে, ভয়াবহতাও দেখতে হবে। একদমই তাই। সূর্য উঠছে কত সুন্দর, কিন্তু যা জাম রাত 2টো থেকে। এখন টয়লেট টেপে বসে আছি, মানে টয়লেট জায়গা নেই, কিচ্ছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটা ক্রস না করতে হবে ততক্ষণ পর্যন্ত টয়লেট করা যাবে না, মানে এরকম পরিস্থিতি। ভাবো একবার, রাত 2টো থেকে টয়লেট টেপে বসে আছি। আমরা তাও ঠিক আছে, কিন্তু মেয়েদের অবস্থা কি? প্রচুর টুরিস্ট, প্রচুর গাড়িতে গাড়িতে টুরিস্ট ভর্তি। আর যত টুরিস্ট যাতে সব অমৃতসর থেকে বা যারা আসছে জম্মু থেকে ট্রেনে বা ফ্লাইটে যারা আছে, সবাই তো এই একই সিচুয়েশন ভাবে পার করছে। মানে কালকে আবার পার হতে পারবে না, যত পার হতে হবে আজকেই পার হতে হবে। আর সেই কাল দুপুর 2টো থেকে মানে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার উপরে সবজি ফল এইসব সব যদি না যায় তাহলে উপরের লোকের খাওয়া হবে না। মুরগিওয়ালা, ভেড়া। মুরগি আলা, ভেড়া আলা, মানে 2-5 দিনের মধ্যে খাবার সব শেষ। হ্যাঁ, শ্রীনগর বা গান্ডারবেল, খুপর যত কিছু আছে উপরের দিকে, যত ডিস্ট্রিক্ট আছে সবকিছু নিচে থেকে তো যায়, জম্মু থেকে পাঞ্জাব থেকে এই দিক থেকেই তো যায়। যদি না পৌঁছতে পারে সব লাইনে চল মেরা ধান্য। ওরে বাবা, এই সাইডে জামটা দেখো, সেই এইটুকুনের মধ্যে এত জাম পড়ে গেল। এই ট্রেনে বেরাতে পারছি শুধুমাত্র আমরা কালকে রাত্রে হোটেলে থাকিনি বলে, ওইভাবে আমরা চলে এসেছিলাম বলে, লাইনে দাঁড়িয়েছিলাম বলে। বলো, হ্যাঁ, যদি আমরা হোটেলে থাকতাম শখ করে, তাহলে আমাদের আর এই বেরাতে হতো না, পুরো জামে ফেসে যেতাম। আমি তো একটু রাগারাগি করছিলাম। হ্যাঁ, রাগারাগি করার কোনো গল্প নেই। ও সৌন্দর্য কি! এখন যারা যত আগে বেরাতে পারবে তারা তত আগে পৌঁছে যাবে, একদমই। যত আগে বেরাতে পারবে। এখন তো যেখানে ভেঙে গেছে সরু একটা রাস্তা, ভেড়ির মতো রাস্তা দিয়ে গাড়ি পার করছে, ওখানে গিয়ে ফেসে গেলে আরো মুশকিল। ওই জন্য আগে আগে বেরাতে হবে। বিশেষ করে এইসব তেলের লরি, ইমার্জেন্সি যে খাবার দাবার লরি, এইগুলোকে পার করতে হবে। মানে 100 ট্রেনে বেরাতে হচ্ছে, মানে বুঝতে পারছো? প্রাইভেট গাড়িগুলো যদি আগে না বেরাতে পারি, যদি ওই কমার্শিয়াল গাড়ির মধ্যে ফেসে যায়, ছোটখাটো সবজির গাড়ি, এর গাড়ি ওর গাড়ির মধ্যে যদি ফেসে যায়, তাহলে আমরা ওইখানে আর পার হতে পারবো না, যেখানে সরু একদম সরু রাস্তা আছে। এটা সবেমাত্র করেছে, ওই জন্য। তো ঈশানীকে বলেছি তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু ভিডিও করি। কিন্তু কি সৌন্দর্য, এতদিন পর পাহাড়ে এসেছি তো, কি সৌন্দর্য লাগছে। কিন্তু সৌন্দর্য দেখার মতো এখন পরিস্থিতি নেই। এখন মনে হচ্ছে কখন বেরাবো, সৌন্দর্য পরেও দেখতে পাবো, কিন্তু না বেরাতে পারলে আজকে পুরো ফেটে যাবো। এই যে 11টা পর্যন্ত প্রাইভেট গাড়িগুলো ছাড়বে, অনেকে তো জানেই না। আমরা যদি হোটেলে থাকতাম তাহলে কিন্তু আমরা এইভাবে বেরোতে পারতাম না, পুরো জামের মধ্যে ফেসে যেতাম। এবার যারা জানে না 11টার পরে আসবে, তারা সেই আটকে থাকতে হবে। কালকে তো আর ছাড়বে না, কালকে আবার জম্মু আসার দিন, এই পরশু দিন। মানে বুঝতে পারছো কি পরিমাণে পরিস্থিতি। তো এইগুলো কিন্তু তোমরা যারা গাড়ি নিয়ে আসবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এইগুলো সব থেকে ভাইটাল ব্যাপার। গাড়ি নিয়ে আসা চালানো কোনো ব্যাপার না, কিন্তু এই যে পাহাড়ি রাস্তায় কোথায় কোন দিন বন্ধ হচ্ছে, কখন কি হচ্ছে, কোথায় ল্যান্ডস্লাইড, নিউজ কিন্তু একদম পারফেক্টলি থাকতে হবে কাছে, ঠিক আছে? কোন জায়গায় কি হচ্ছে এগুলো খবর রাখবে। খালি বরফ দেখো পাহাড়ের উপরে, কি দুর্দান্ত লাগছে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো কিন্তু কোনো জোক না, মানে কি বলবো, এত টান। আর এইভাবে ট্রেনে যেতে হচ্ছে, এখন 100 না টানলে কিন্তু হবে না। কতটা ধ্যান দিয়ে চালাতে হচ্ছে, তার উপরে এই সৌন্দর্য, মানে দেখার সময় নেই এরকম একটা সিচুয়েশন। টোল পার করে ঢুকে যাচ্ছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। অনেক বড় টানেল, এই টানেলটা প্রায় 12-13 কিলোমিটার টানেলটা আছে। এ হে, কে হলো আবার?
এই যে এই জায়গাটায় সারা রাত লাইট জ্বালিয়ে এই যে কাজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ আসলে এই রামবানের এন্টার হওয়ার মুখে এই যে চিনাব নদীর নিচে দিয়ে চলে যাচ্ছে, যত পরিমাণে ধস নামে কিন্তু এই জায়গাটায়, যতদিন না এই জায়গাটা পুরোপুরি এই পাহাড়ের মধ্যে দিয়ে টানেলের মধ্যে দিয়ে না হচ্ছে ততদিন আর ঠিক হচ্ছে না। হ্যাঁ, আগে একটা ক্রস করে আসলাম, আর বড় একটা যেটা ভেঙে গেছে এটা আরো সামনে, এখান দিয়ে জামে ফেসে গেলাম গো। দেখো জাম দেখো, আমি আর ভাবতেই পারছি না যে এত গাড়ি আমাদের আগে বেরোলো কখন। সেই দেখো কোথা থেকে জাম লেগে আছে দেখো। আমি তো ভেবেছিলাম যে আমি 100 গাড়ির পরে বেরিয়েছি, তো 2-3 হাজার গাড়ির পেছনে আমি। এত গাড়ি আসলো কোথার থেকে, কি অবস্থা। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 44 অতক্ষণ যদি জামে থাকার পরে এই ভয়ের জন্য এত কষ্ট করা, সেই জাম ওই জায়গাটাই তো ভাঙা। ভাঙার জন্য না, এত গাড়ি। আমি ভাবলাম যে রাত জেগে কষ্ট করে হলো লাইনে দাঁড়াবো, তাহলে সকাল সকাল বেরাতে পারি। সে তো যা তাই হলো, তাহলে লাভ কি হলো? তাও তোমার ভালো হয়েছে, আর যদি জম্মুতে দাঁড়িয়ে থাকতে তাহলে তো আর দেখতে হতো না। এটা ঠিক, জম্মু দাঁড়িয়ে থাকবে তাহলে আজকে আর কখন পৌঁছাতাম কোনো ঠিক ছিল না। এটাও যাই হোক করে একটা আশা আছে 2-3টার মধ্যে পৌঁছাতে পারবো, পৌঁছে তো একটা আমরা ফ্রেশ হতে পারবো ঘরে গিয়ে। এসে রেস্ট নিতে পারবো। এই যে সেই জায়গা, কি অবস্থা দেখো। এই যে এইটুকুনি জায়গা একজন করে পার হতে পারছে। হ্যাঁ, পাহাড়ি রাস্তা ইজি না কোন রকমে। এই রাস্তাটা করেছে পুরো উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল। এই যে উপর থেকে ল্যান্ডস্লাইড, একদম সরু রাস্তা, একটা করে গাড়ি পাস হওয়ার মতন কোন রকমে করেছে আর কি। এই রাস্তা পুরো ল্যান্ডস্লাইড হয়ে নিচে চিনাব নদীতে চলে গেছিল উপর থেকে। সেই জায়গাটা এখন আমরা পার হচ্ছে। সামনে আরো আছে, এইটা একটা, অনেকগুলো জায়গা ল্যান্ডস্লাইড হয়ে যায়, এটা তার মধ্যে একটা। আমাদের অপোজিট সাইডের রাস্তাটা এটা কালকে ছাড়বে, আজকে শুধুমাত্র আসার গাড়িগুলো ছাড়ছে, এগুলো সব লাইন দিয়ে রেখেছে। মানে কত ট্রাক তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ, আজকে বুঝলাম, মানে কালকে দ্বারা আজকে বুঝলাম। ওই সাইডে দেখো বিভৎস লম্বা জাম, কারণ ওদের আজকে ছাড়বে না, ওরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে শুধুমাত্র জম্মু থেকে শ্রীনগর যাওয়ার দিন। কাল রাত্রে ট্রাকের জাম দেখিয়েছি, আজকে দিনের বেলায় দেখাচ্ছি। কত হাজার হাজার ট্রাক দেখো এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার। লাল নীল ট্রাকের মেলা বসেছে। এখানে গান করছে, লাল নীল ট্রাকের মেলা বসেছে। ওরা বুঝতে পারছে ওদের কি হয়েছে, তুমি মেলা মনে করছে। হ্যাঁ, আমারও তো হয়েছে। হ্যাঁ, আমিও তো রাত্রে 1টার থেকে বসেছিলাম 7:30 পর্যন্ত। পুরো টানেল ভর্তি ট্রাক। হ্যাঁ, সব টানেলে আটকে আছে দেখো। একটা সাইড ছেড়ে দিয়েছে, আমরা শুধু বেরিয়ে যাচ্ছি। ল্যান্ডস্লাইডের জন্য দেয়ালগুলো তৈরি হচ্ছে দেখো, আর অনেক টানেল তৈরি হচ্ছে। এই টানেলগুলো হয়ে গেলে আর এই দেয়ালগুলো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি তখন জম্মু টু কাশ্মীর রাস্তাটা অনেকটা সহজ হয়ে যাবে। মানে এই জায়গাটা একটা বিশাল, এই বাঁদিকে হচ্ছে চিনাব নদী, বিরাট একটা ল্যান্ডস্লাইডের আর কি জায়গা, যার জন্য কিভাবে মানে ইয়ে করা হচ্ছে দেখো, ল্যান্ডস্লাইড আটকানোর জন্য। টানেল তো হচ্ছে এই নিচে দিয়ে যাওয়ার জন্য, এই যে নিচে দিয়ে যাওয়ার জন্য এ হচ্ছে, আর উপর দিয়ে এরকম ল্যান্ডস্লাইড হলেও সেটা উপর দিয়ে উপরে হবে। যেখানে টানেল বানানো সম্ভব হচ্ছে না, আর বাকি জায়গায় টানেল বানাচ্ছে, যেখানে যেখানে টানেল বানানো সম্ভব। এগুলো কমপ্লিট হয়ে গেলে শ্রীনগর আসা অনেক ইজি হয়ে যাবে। দেখো উপরে অবস্থা দেখো, এখানে সব ল্যান্ডস্লাইড এখান থেকে দেখো খালি পড়ছে, দেখো দেখো অবস্থা দেখো, সব গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে, উপর থেকে পড়ছে দেখো। দেখো উপর থেকে পড়ে নিচে রাস্তা দেখো কি অবস্থা হলো, দেখো ল্যান্ডস্লাইড হয়ে উপরে উঠছি দেখো, সেই উপরে আমাদের উঠতে হবে। এই উপরে উঠতে হবে। ও একটু রাস্তা ভালো পেয়েছি, আর একটু খারাপ আছে, তারপর বানিহাল ক্রস করে গেলে আর খারাপ নেই। 937 কিলোমিটার হয়ে গেছে একটানা গাড়ি চালিয়েছি কাল সকাল থেকে। এখানে টয়লেট করার জন্য দাঁড়ালাম, হাইওয়ে নিউজ মিনি জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট আছে, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর
এই যে এখান থেকে নিচের ভিউ দেখো, সেই নিচে দিয়ে চিনান নদী যাচ্ছে। আর এই হচ্ছে কাশ্মীরের পাহাড় আপাতত, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে বরফে ঢাকা থাকবে। এখন আমরা অতটা হাইটে যাইনি, এখন আমরা মাত্র 3200 ফিট মতো হাইটে আছি। 5000, 6000, 7000 গেলে, মানে সোনমার্গ তো 9000, সোনমার্গ গেলে বরফ পাবো। মানে 5-6000 উপরে উঠলে, 5-6000 ফিট উপরে উঠলে তারপরে মোটামুটি বরফ দেখতে পাবো। এখন 3000, 3500 ফিট উপরে আমরা আছি। তো অনেক কষ্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না। কিন্তু ভাবছি যে এই তো 150 কিলোমিটার, যাই করে কষ্ট করে চলে যায়, একেবারে ঘরে গিয়ে রেস্ট নেবো। কাজ করতে করতে জেসিবি ল্যান্ডস্লাইডের তলায় চলে গেছে। হ্যাঁ, দেখো কি অবস্থা, মানে পদে পদে রিস্ক, পদে পদে। দেখো এই রাস্তাটা, হ্যাঁ কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটায়। আবার ওই টানেলটার জন্য খুলে দিয়েছে, বুঝলে, এই রাস্তা রেডি করে। হ্যাঁ, না তো আগে রাস্তা ছিল এইটা, এখান দিয়ে এই জায়গায় পুরো ল্যান্ডস্লাইড হয়ে জায়গাটা পুরো ধসে পড়েছে। এই জায়গাটা পুরো ধসে পড়েছে বলে এই রাস্তাটা এ করে আপাতত এই টানেলটা খুলে দিয়েছে। এই দেখো এই রাস্তার অবস্থা দেখো। এই টানেলটার সঙ্গে এই মুখটার সঙ্গে ওই মুখটা কানেক্ট করে দেবে। এই ব্রিজটা রেডি হচ্ছে, কিন্তু এখন বাধ্যতামূলকভাবে এমার্জেন্সি করে দিতে হবে, কারণ ল্যান্ডস্লাইডের রাস্তা শেষ। দেখো আবার একটা নতুন ল্যান্ডস্লাইড। হ্যাঁ, এটা মনে হয় কালকে হয়েছে, সবাই সকালে পরিষ্কার করেছে। হ্যাঁ, কি অবস্থা। ফাইনালি বানিহাল ক্রস করছি, বানিহালের মার্কেটটা। আর কিছুটা গেলেই বানিহাল টানেল পাবো, মানে এই মার্কেটটা ক্রস করে পার হয়ে গেলেই রাস্তা ভালো পেয়ে যাবো। আর এদিকটা পুরো বৈষ্ণব মাউন্টেন, একবার ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখান থেকে পুরো শুরু, তোমার আইফোন তো দামা দিচ্ছি, এখান থেকে শুরু। আর দেখো এইদিকে পুরো মাথা পর্যন্ত চারিদিকে কিন্তু মানে বরফে বরফ চারিদিকে। বারো কিলোমিটার টানেল আসতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এবারে একটু মিলিটারিদের চেক আপ হবে, কারণ বানিহাল ক্রস করে গেছি তো, এবার শ্রীনগরের দিকে ঢুকছি, এবার একটু চেক আপ বেশি হবে। তো যাই হোক, কিছু করার নেই, এত হবেই। এখান থেকে 70 কিলোমিটার শ্রীনগর, একদম মাখনের মতো রাস্তা, মাখন, মানে কি বলবো, তেল বলে না, তেলের মতো রাস্তা, সেরকম মারাত্মক রোড। বানিহাল টানেল থেকে শ্রীনগর পর্যন্ত NH44 NH44 এর মতো। রাস্তা তো একদম পুরো তেলের মতো, যেটা বলছিলাম। আর কাশ্মীরে ঢোকার পরে, বানিহাল ক্রস করার পরে বিশেষ করে প্রচুর কিন্তু আর্মি, প্রচুর মিলিটারি রাস্তার উপর দাঁড়িয়ে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং প্রচুর জায়গায় চেক না হবে না, মানে আর কি যেমন হয় না, ব্যারিকেড দিয়ে রাখে বাট ছোট করে, ভয় পাওয়ার কিছু নেই। যে দাঁড়াতেও বলে, নর্মালি দাঁড়াবে, একদম চেক করলে করবে, কোনো সমস্যা নেই। তো মিলিটারি কিন্তু রাস্তার উপরে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ওতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এমন রাস্তা যেন ফ্লাইট ল্যান্ড করতে পারবে, সিরিয়াসলি ফ্লাইট ল্যান্ড করতে পারবে। আগে গিয়ে দেখাবো যে একটা জায়গা করেও রেখেছে যেখানে ফ্লাইট ল্যান্ড করতে পারবে এমার্জেন্সি কারণে। এই দেখো পুরো ফ্লাইট ল্যান্ড করার মতো জায়গা, একদম পুরো রাস্তা, মাঝখানে কোনো ব্যারিকেড কিচ্ছু নেই। আর এত চওড়া রাস্তা, দেখো এরকম শ্রীনগর যেতে যেতে অন্তত 2-3 ডে পড়বে এরকম জায়গা, যে ফ্লাইট ল্যান্ড করার মতো। আর্মিদের পিছনে সাইডে অনেক আর্মি আছে, কোনো ব্যাপার না। তাই বলছি যে একদম তেলের মতো রাস্তা, যে এমন রাস্তা যেখানে ফ্লাইট ল্যান্ড করতে পারবে। দেখো রাস্তা দেখো, বানিহাল ক্রস করার পরে আর রাস্তা নিয়ে কোনো চিন্তা নেই, একদম পুরো মানে হেভি রাস্তা, হেভি। এখন ক্রস করছি আমরা ব্যাট কারখানা। কিছুদিন আগে সচিন তেন্ডুলকার এসেছিল এখানে, ব্যাট নিয়ে রাস্তায় ক্রিকেট খেলছিল, তো সেটা ভাইরাল হয়েছিল ভিডিওটা।
সেই ব্যাট কারখানা আমরা এখন ক্রস করছি। দেখো প্রত্যেক সব ঘরের ছাদের মাথায় কিন্তু সব কাঠ শুকাচ্ছে, কিভাবে সাজিয়ে দেওয়া আছে ব্যাট। দেখো এইসব প্রচুর প্রচুর, দুই দিকে শুধু ব্যাট ফ্যাক্টরি, সব ঘরে ঘরে ব্যাট তৈরি হয়, ক্রিকেট খেলা ব্যাট। আমরা এর আগে যখন এখান থেকে গেছি আমরা অতটা নোটিস করিনি ব্যাপারটা, ঠিক আছে, আমরা ভেবেছি কাঠ হয়তো। সচিন তেন্ডুলকর যখন ক্রিকেট খেলেছে ব্যাট ফ্যাক্টরি থাকে তখন আমরা ভেবেছি ও এগুলো তো আমরা ক্রস করে যাই, আমরা নোটিস করি না। আজকে নোটিস করলাম, আজকে আমাদেরকে বললাম। হ্যাঁ, আমরা জ্বালানি কাঠ হয়তো অনেক আগেও ভেবেছি, মানে যে এত ছাদের মাথায় কি ভেবেছি জ্বালানি কাঠ। ওখান থেকে একটু ডিজেল নিলাম লাস্ট শেরবারের মতো, অল্প একটু নিয়েছি, বেশি নিইনি। এখানে 86 টাকা 6 পয়সা করে ডিজেলের লিটার চলছে। আর এখানে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম, 8 ডিগ্রি টেম্পারেচার এখন দিনের বেলা, তখন রাত্রে বা সকালে 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার মনে হচ্ছে হবে। ওই নিচে গাড়ি রেখেছি, এই যে চলে যাচ্ছে NH44, এদিকে টয়লেট ফয়লেট সব আছে, হেবি সুন্দর রেস্টুরেন্ট। কখনো কোনো দরকার ফরকার হলে আসা যাবে। হ্যাঁ, খাবারের কোয়ালিটি কেমন ছিল দেখা যাক। বাহ, এই পাশে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই পাশে বসার মতো একদম সুন্দর একটা ইয়ে করে রেখেছে, কত সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট। কখনো ফ্যামিলি কোনো বার্থডে পার্টি বা কোনো ইয়ে পার্টি ফার্টি হলে, মানে অ্যানিভার্সারি পার্টি বা যাই কিছু হলে এখানে আসা যাবে। প্রাইস কেমন কি দেখো, মোটামুটি দেখে নিই প্রাইসটা কি আছে, খুব খারাপ না, মিডিয়াম। ফাইনালি আমরা অর্ডার করেছিলাম, এটা কি চিকেন কান্তি, চিকেন কান্তি আর মাটন কি মাটন হান্ডি, হাফ মাটন হান্ডি, এটা 400 টাকা দাম, এটা হচ্ছে 280 টাকা, আর 100 টাকা করে ভাতের প্লেট। ভাতেরটা একটু দাম বেশি প্লেটের, না তো সব ঠিক আছে মোটামুটি। ইউপির থেকে তো অনেক সুন্দর, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এই দাম ঠিকই আছে নাকি বলো। প্রথম দিন কাশ্মীরি খাবার খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম দিন মানে আগে তো প্রচুর খেয়েছি, মানে এবারে প্রথমবার। এটাকে বলে চিকেন কান্তি, দুর্দান্ত খেতে, টাইপ অফ চিলি চিকেন, বাট ঝালটা একটু বেশি। মাটনটা এখন খাইনি, ওটা দিয়ে খেয়ে দিই। ড্রাই চিলি চিকেন হয় না আমাদের, ওই টাইপেরই। যদিও ফুড ব্লগার নাম, ওটা একটু ভালো, মানে খাওয়া দাওয়া করছি বলে সেই জন্য। আর ইউপি বিহারের মতো তো ভালো খেতে চাইনি, কিন্তু দাম চলে গিয়ে ভালো খাবার। নিলাম মাটন, মাটন হান্ডি। আমি ঢেকে যাচ্ছি না। গ্রেভিটা একটু ঝাল হলে ভালো হতো, ঝালটা খুবই কম। আর মাটনটা ভালো হচ্ছে, ফ্রেশ মাটন, কিন্তু একটু কম বয়েল হয়ে যায়। আদারওয়াইজ মোটামুটি অ্যাভারেজ বলবো। চিকেন কান্তিটা ভালো, মাটন হান্ডিটা অতটা না। মাটনের মটনের ওটা স্মেল থাকে না, সেটা এখনো যায়নি, তাই না। খাওয়া দাওয়া করে আমরা আবার শ্রীনগরের পথে রওনা দিলাম। আর 40 কিলোমিটার এখান থেকে শ্রীনগর। এই হচ্ছে লাস্ট টোল গেট সামনে, এই টোলটার পরে আর কোনো টোল নেই, ন্যাশনাল হাইওয়ে। সেখানে কত টোল? 120 টাকা। ওই যাই হোক, কাশ্মীরি ডিশ ট্রাই করলাম, আগে খেয়েছি বাট এত ভালো রেস্টুরেন্টে খাইনি, প্রথম একটা ভালো রেস্টুরেন্টে খেলাম। কারণ ভাবলাম যে কাল রাত্রে তখন অনেক কষ্ট করেছি গাড়ির মধ্যেই থেকে, হোটেল খরচা বাঁচিয়েছি, তো ভালো কিছু খাওয়া যাক। রাত্রে যাই তাই ডিনার করেছি, আজ থেকে পর আর বাইরে খাবো না, ডায়েট করতে হবে। চেয়ারের তো এই অবস্থা বুঝতেই পারছো, তো ডায়েট করে চেয়ার আগে ঠিক করবো ব্যাস। তো সেই জন্য পুরো ডায়েট করবো বলে আজকে একটু লাস্ট খেয়ে নিই। চিকেন কাঞ্জিটা ভালো লেগেছে, মটনটা ভালো লাগে, কারণ আমার ঝাল খাবার প্রিয় তো। দই দিয়েছে, কিন্তু সেই দইয়ের এটাকে এই টকসা টকসা একটা মিষ্টি মিষ্টি ভাবই রয়ে গেছে। ওরা একটু আদা রসুনটা কম দেয়। হ্যাঁ, মানে মটনের সেই স্মেলটাই যায়নি এখনো। মটনটা খুব ভালো বয়েলডও হয়নি, বাট চিকেনটা ভালো লেগেছে। লাস্ট টোল কি হলো, কোনটাই যাবো? সব জায়গায় কি করে সব তো লাঠি বাটি দিয়ে রেখে।
তো মোটামুটি শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি, আর 10 কিলোমিটার বাকি। টোলটা ক্রস করে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু দাঁড়ানোর কোনো জায়গায় পাইনি, হাইওয়ে তো, আর সাইডে পুরো ব্যারিকেড দেওয়া ছিল, প্রচুর মিলিটারি রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। তো প্রায় কাছাকাছি চলে এসে দাঁড়ালাম একটা ভালো জায়গা দেখে, ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে সবকিছু বলে দিই, ভিডিওটা কমপ্লিট করে নিই। তো আমরা কলকাতা থেকে কাশ্মীরের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম, কারণ ওই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করলে না ভিডিওর ইন্টারেস্ট থাকে না, আর অত শ্যুট করেও নি এবারে হাইওয়েতে গাড়ি চালাতে অত শ্যুট করাও যায় না। সেই জন্য মেন জিনিসগুলো নিয়ে টোটাল কলকাতা টু কাশ্মীরের একটাই ভিডিও বানালাম। আর আমরা কাশ্মীরে পার্মানেন্টলি এখন শিফট হয়ে গেছি। কেন, কি কারণে শিফট হয়েছি সেটা আগের ভিডিওতে আমি সবকিছু ডিটেলস বলেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা গিয়ে একটু দেখে নাও, দেখে নিলে তোমরা জেনে যাবে যে কেন আমরা কাশ্মীরে শিফট হয়ে গেছি। তবু একটু বলে দিই, মূলত ইউটিউবে ভিডিও বানানোর জন্য এবং ট্যুর ট্রাভেলস এর বিজনেস করার জন্য আমি কাশ্মীরে শিফট হয়েছি। কারণ এখান থেকে যত ভালো ভালো ডেস্টিনেশন, হিমাচল, লাদাখ, উত্তরাখণ্ড, কাশ্মীর তো আছেই, সবকিছু কাছাকাছি পাবো, যার জন্য আমি এখানে শিফট হয়ে গেছি। দুর্দান্ত সারপ্রাইজ তোমার জন্য আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে বলবো। আর ট্যুর ট্রাভেলস এর বিজনেস এখানে আমি স্টার্ট করেছি, সেটা নিয়েও ডিটেলসে বলবো। তবে এটুকু বলে থাকি, কেউ যদি কাশ্মীরে ট্যুর করতে চাও, আমার ব্যক্তিগত হোমস্টে এখানে আমি নিয়েছি, নিজস্ব গাড়ি আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, শুধু গাড়ি চাইলে গাড়ি পাবে, শুধু যদি মনে করো যে হোমস্টে থাকবে তাও থাকতে পারবে, এবং সমস্ত কিছু প্যাকেজ আছে। সেটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা আই বটনে দিয়ে দিচ্ছি, সেটারও ভিডিও আপলোড করেছি, প্যাকেজগুলোর ভিডিও, কি কি প্যাকেজ আছে, কত টাকার কি বৃত্তান্ত, কোথায় কোথায় ঘোরানো হবে, কোথা থেকে তোমরা উঠতে পারবে, কোথায় ড্রপ করা হবে, মানে পিক অ্যান্ড ড্রপ, কতদিনের ট্যুর, টোটাল ডিটেলস এই ভিডিওটা দেখলে তোমরা পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমার কলিং নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এবারে আসি ফাইনাল কথায়, যেটা হচ্ছে টোটাল খরচ কত হলো কলকাতা টু কাশ্মীর আসতে। তো টোটাল কিলোমিটার হচ্ছে 2451 কিলোমিটার। কোন রাস্তা থেকে এসেছি সেটা তোমরা পুরো ভিডিও দেখলে একদম ক্লিয়ার সবকিছু বুঝতে পারবে। মেন রাস্তা দুটোই কলকাতা থেকে কাশ্মীর আসার, একটা হচ্ছে NH-19, একটা হচ্ছে NH-44। এই দুটো রাস্তাকে একদম পাকড়ে ধরে বসে থাকতে হবে, এই রাস্তার বাইরে গেলে হবে না, তাহলে তোমরা এন্টার করে যেতে পারবে। এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, রাস্তা কোথাও বন্ধ থাকলো তখন সেখান থেকে কোথা দিয়ে কি করবে, তারপরে দিল্লি এন্টার করবো না সেটার জন্য আমি কোন বাইপাস ধরেছি, তারপরে এগুলো একটু জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলে তোমরা বুঝে যাবে। খরচের কথা যদি আসি তাহলে 2451 কিলোমিটার টোটাল এইবারে হয়েছে। আর আমরা পূর্বাঞ্চল বা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে বা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাই, 2600 মতো হয়, মানে 150 কিলোমিটার মতো বেশি হয়। আর টোল ট্যাক্স লেগেছে টোটাল 4160 টাকা, আর এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে 4500 টাকা মতো টোল যায়, ওই 300-400 টাকা মতো টোল কম লেগেছে। তেল গেছে 14,345 টাকা। এবারে গাড়ি একটু তেল সার্ভিস কম দিয়েছে, কারণ 17 করে দিয়েছে, গাড়ি পুরো লোড, পিছনে একদম ভর্তি লোড, লোড থাকলে তো তেল সার্ভিস একটু কম দেবেই। যখন গেছিলাম তখন 10,000-10,500 টাকার মধ্যে আমার তেল খরচা হয়ে গেছিল, এবারে প্রায় 4,000 টাকা মতো বেশি তেল পুড়েছে। তাহলে 14,345 টাকা তেল পুড়েছে, ডিজেল আর কি। আর এভারেজ 90 করে মোটামুটি সব জায়গায় পেয়েছি, 89, 90, 93, এখানে 86 পেলাম এরকম। রাস্তায় খাওয়া দাওয়া করেছি আমরা 3,852 টাকা টোটাল, লাস্ট খাওয়া দাওয়াটা ধরে 880 টাকা, এটা একটু বেশি খেয়েছি, বেশি টাকার। আর সব 300, 400, 250 এরকমের মধ্যে। হোটেল নিয়েছিলাম 2 দিন, একদিন 800 টাকায় পেয়েছিলাম, একদিন 1000 টাকায় পেয়েছিলাম। কালকে তো হোটেল নিইনি, হোটেলের টাকাটা কাল বেঁচে গেছে, তো 2800 টাকা হোটেল। পাঞ্জাবে কেস খেয়েছি, মানে ধরেছিল ওভার স্পিডের জন্য, মিথ্যে একটা কেস দিল, কেস দিইনি, 500 টাকা ফাইন নিয়েছে আর কি, ওখানে 500 টাকা গেল। টোটাল 24,657 টাকা খরচা হয়েছে। 14,345 টাকা ডিজেল গেছে, 4,160 টাকার টোল ট্যাক্স গেছে, আর 3,852 টাকার রাস্তায় খাওয়া দাওয়া করতে খরচা হয়েছে। হোটেল নিয়েছে 1800 টাকা 2 জায়গায়, আর 500 টাকা ফাইন এই। আর গাড়িতে কেক, বিস্কিট যাই কিছু আমাদের সব ছিল, কিনে আনা ছিল 1,000-1,200 টাকার মতো, ওটা আর খরচের মতো ধরলাম না, ওটা ব্যক্তিগত, ওটা বাদ দিয়ে এই। তোমরা যদি আসো মোটামুটি একটা অ্যাপ্রক্স হিসেব তোমরা লাগিয়ে নিতে পারবে। তো চলো এবার আমরা আমাদের গন্তব্য দিকে পৌঁছাই, বেশি দূর না, আমরা শ্রীনগরের পাশেই থাকি। তো এই ভিডিওটা এখানে শেষ করি, অনেক লম্বা হয়ে গেল, কিন্তু ইনফরমেটিভ ভিডিও, অনেক কিছু তোমরা জানতে পারবে ভিডিওটা দেখলে, অনেক কিছু তোমাদের মানে যদি কাশ্মীর আসতে চাও অনেক কিছু তোমাদের মানে এখান থেকে নলেজ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না,
যদি বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা কাশ্মীর আসতে চায় বা এ করবে তাদেরকে শেয়ার করে দিও, তাহলে তারা জেনে যাবে কিভাবে আসবে। আর যদি কেউ কাশ্মীরে ট্যুর করতে চায়, মানে ট্যুর অপারেটর খুঁজছে বা গাড়ি চাইছে বা হোমস্টে চাইছে, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলো বা তোমরাও কন্ট্যাক্ট করো। আর যদি আমার রিয়েল ট্রাভেল টাইম আপডেট চাও বা আমি কোথায় ঘুরছি কি করছি বা ভালো ভালো শর্ট দেখতে চাও, রিল দেখতে চাও, ফটো দেখতে চাও, তাহলে ভিউ ফাইন্ডার 7860 হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওটাকে ফলো করতে পারো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। আর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।